দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের আলোচনায় দর্শক আপনারা জানেন ডক্টর তাজ হাশমির 50 ইয়ার্স অফ বাংলাদেশ যে গ্রন্থটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি। আজকে সেই আলোচনার তৃতীয় পর্ব। আজকের তৃতীয় পর্বটি আমরা সরাসরি সম্প্রচার করছি কিছু টেকনিক্যাল কারণে। তো আজকের তৃতীয় পর্বে আমরা জানবো ওনার কাছ থেকে দ্য রেইজ অফ শেখ মুজিবুর রহমান 1963 to 1971, এই সময়টায় আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের যে উত্থান, সেই বিষয়টি তিনি বিশদভাবে আপনাদের সামনে তুলে ধরবেন। ডক্টর তাজ হাশমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তো স্যার, যেমনটি বলছিলাম, দ্য রেইজ অফ শেখ মুজিবুর রহমান তৃতীয় পর্ব। আপনার বইটি নিয়ে দর্শকদের যে আগ্রহ আমরা দেখছি, দর্শকদের যে মতামত আমরা পাচ্ছি, সেটি অত্যন্ত ইতিবাচক। সবাই চান এটি বাংলায় অনুদিত হোক, সবাই এটির কপি পেতে চান। এবং আপনি বলছিলেন যে অনলাইনে এই বইটি ফ্রি করে দেওয়া হবে, পিডিএফ ভার্সনটি। তো সেটি কবে নাগাদ হবে, এ ব্যাপারে যদি আপনি প্রকাশকদের সঙ্গে কথা বলেন, আমার মনে হয় যে এটি আরেকটু ভালো হবে যারা বইটি পড়তে চান। তো ডক্টর হাশমি, আপনি আলোচনা আপনার জন্য। প্রকাশকের সঙ্গে প্রথমেই আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি ওপেন অ্যাক্সেস দিতে চাই কিনা পাঠকদের। আমি বলেছি হ্যাঁ, আমি রাজি আছি, আই ক্যান ফরফিট মাই রয়্যালটি, কেননা ওটা পিডিএফ এ পাওয়া গেলে তো আর কেউ কিনবে না। তো ওরা বোধহয় ওই ওদের কমার্শিয়াল কারণে, বাণিজ্যিক কারণেই এখনই ওই পিডিএফটা তারা দিচ্ছে না, হয়তো পরে দেবে। কেন বইটা বেরোলি তো গত মাসে, 2-4-5 মাস যাবে, 5-6 মাস পরে হয়তো ওটা করবে তারা। আর আপাতত বাংলা করার জন্য আমি লন্ডনে ওই হরপ্পা পাবলিশার্স, যারা পিনাকি ভট্টাচার্যের বইটা করেছেন, তারাই সেখানে শামসুল ইসলাম লিটন, উনি রাজি হয়েছেন হরপ্পা থেকে বইটা বাংলায় বেরোবে। অলরেডি অনুবাদের কাজ শুরু হয়ে গেছে, আগামী 3-4 মাস লাগবে অনুবাদ হতে, তারপরে নভেম্বর-ডিসেম্বর নাগাদ হয়তো বেরোবে। তো আমি ওই প্রথমেই বলিনি যে গত সপ্তাহের যে আলোচনা যেটা আমি করেছি 1757 থেকে 1963, 200 বছরের বেশি সময়কাল, এটা নিয়ে আমি গ্রাজুয়েট প্রোগ্রাম পড়াতাম ইউনিভার্সিটিতে। ওটাতে 2.5 ঘন্টার ওই যে লেকচার এবং সেমিনার কোর্স হতো, সেটাতে ওই 26 ঘন্টার বেশি সময় দিতে হতো। মানে 26 ঘন্টার জিনিস আমি 1.5 ঘন্টায় বলে শেষ করতে পারবো না। সুতরাং ওখানে জাস্ট আমি বুড়ি ছোঁয়ার মতো করে কতগুলো ল্যান্ডমার্ক ছুঁয়ে ছুঁয়ে গেছি, এবং যারা এর গভীরে ঢুকতে চান তারা ওই ল্যান্ডমার্ক গুলোকে, যেমন পার্মানেন্ট সেটেলমেন্ট, রিজাম্পশন প্রসিডিংস, ওগুলো নিয়ে এক একটা পর্ব নিয়ে 2 ঘন্টার বক্তৃতা হতে পারে। সুতরাং ওগুলো তারা যদি দর্শক শ্রোতা তারা একটু বই পড়ে উইকিপিডিয়া থেকে শুরু করেন, তারপরে যারা আসলে পড়তে চান তার ভারত এবং বাংলার ইতিহাসের উপর অনেক বই আছে, সেগুলো পড়বে। তবে আজকের অনুষ্ঠানে আমি অনেক সংক্ষিপ্ত হবে, 1 ঘন্টার ভিতরে শেষ করে দেব। এর আগে একটা কথা বলে নিই যে গত সপ্তাহের আলোচনায় আমি ভুলবশত বলেছিলাম যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যখন ঢাকায় গুলি চলছিল, ঢাকার ডিসি ছিলেন একজন পাঞ্জাবি। এটা আমি এক জায়গায় পড়েছিলাম, তবে এক ভদ্রলোক আমাকে ওটা কারেকশন করে দিয়েছেন যে উনি এক বাঙালি ভদ্রলোক ছিলেন, সামি দ্রিস, উনি ছিলেন ঢাকার ডিসি। তবে সৌভাগ্যবশত এই ভুল তথ্যটা আমার বইয়ের ভিতরে নেই। আমার বইয়ে যেটা আমি কোনো রেফারেন্স ছাড়া কোনো তথ্য পেলে সেগুলো আমি আমার এই বইতে লিখি নাই। যারা মনে করেন যে একজন প্রশ্ন করেছেন যে পলাশীর যুদ্ধে এই নওয়াব সিরাজউদ্দৌলার কামানের গোলা বারুদ গুলো ভিজে গেল, এটা তথ্য কোথায়? সবগুলোর তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রতিটা চ্যাপ্টারে, প্রতিটা অধ্যায় এই শেষে 100-র উপরে, মানে 100 থেকে 150 ফুটনোট, এন্ড নোট আছে। তো যারা বইটা যখন পড়বেন তারা দেখতে পারবেন যে আমি আন্দাজের উপরে নিজের গায়ের জোরে কোনো কিছু বলি নাই। আজকের যে আলোচনা শেখ মুজিবুর রহমানের উত্থান, রাইজ অফ শেখ মুজিবুর রহমান 1963-71, এটা বলার আগে আমি আপনাদের বলেছি যে আমার বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে একটা করে ফ্ল্যাগ কোটেশন দিয়েছি। এখানে 2টো ফ্ল্যাগ কোটেশন আছে। প্রথমটা হচ্ছে আলমগীর রহমান নামে এক ভদ্রলোক, যিনি ইস্ট পাকিস্তান এসো তেল কোম্পানির যিনি চিফ ছিলেন, প্রধান ছিলেন, জেনারেল ম্যানেজার ছিলেন আলমগীর রহমান। তিনি শেখ মুজিবুর রহমানের একজন উপদেষ্টাও ছিলেন, আওয়ামী পন্থী এক ভদ্রলোক আলমগীর রহমান। তিনি শেখ মুজিবুর রহমান সম্বন্ধে বলেছিলেন, যেটা আমি আমেরিকান ডকুমেন্টস
মানে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ডকুমেন্ট থেকে পেয়েছি। তো আলমগীর রহমান বলছেন শেখ মুজিবুর রহমান সম্পর্কে, it is not Mujib's style to fully confide in anyone. He manages to keep everyone happy by following a modus operandi whereby he looks at one person, talks to another, and pats a third on the back, with the result that each feels he is receiving a share of the attention. মানে মুজিবুর রহমানের স্টাইল ছিল একটু ভিন্ন ধরনের। তিনি সবাইকে বিশ্বাস করতেন না, তবে তিনি যখন কথা বলতেন, যার সঙ্গে কথা বলতেন একজনের সঙ্গে তাকিয়ে থাকতেন আরেকজনের দিকে এবং পিঠ চাপড়াতেন আরেকজনের, তৃতীয় ব্যক্তির। তিনজনই মনে করত যে শেখ মুজিবুর রহমান আমাকে বেশি পছন্দ করছেন বা আমার সঙ্গেই তার আলোচনার বিষয়বস্তু শেয়ার করছেন, যদিও ওর সঙ্গে কথা বলছেন তাকিয়ে আছেন আমার দিকে, কিন্তু আবার হাত রেখেছেন আমার ঘাড়ে, তৃতীয় ব্যক্তি মনে করছে। এইটা ছিল স্টাইল। এটা একটা সাইকোলজিক্যাল স্টাডি হতে পারে যে শেখ মুজিবুর রহমানের যে প্রতিভা, তার যে প্রতিভা ছিল এতে কোনো অস্বীকার করার কিছু নেই। অত অল্প বয়সে উনি যে ভাবে তার উত্থান হলো, যেটাকে ইংরেজিতে বলে মিটিওরিক রাইজ, উল্কার মতো উত্থান, এবং পতনটাও উল্কার মতোই। তিনি ফেটালিস্ট ছিলেন, তবে তিনি ছিলেন সাহসী, খুবই উচ্চাভিলাষী, এবং তার যে আরেকটা নেচার ছিল খুবই অপরচুনিস্টিক। সাহস, উচ্চাভিলাষ এবং যেভাবেই হোক ক্ষমতার একটা অংশগ্রহণ তার করতে হবে, এই ধরনের মনোবৃত্তি ছিল তার। তবে সাহসটা ছিল এবং স্মৃতিশক্তি ছিল খুবই খুবই তীক্ষ্ণ। তিনি লোকের নাম মনে রাখতে পারতেন এবং সবাইকে ওই নামের মাধ্যমে কাউকে অ্যাড্রেস করলে তার একটা অ্যাটেনশন ড্র করা যায়। এটা বলা যেতে পারে নেপোলিয়নের মতো একটা কোয়ালিটি। সবাইকে উনি মনে রাখতেন। হ্যাঁ, তুমি অমুকের ছেলে, তুমি অমুকের, তোমার মামা অমুক, তোমার ওই গ্রামের লোক। এই আত্মীয়তাটা উনি ফজলুল হক সাহেবের ছিল, শেরে বাংলার ছিল, এবং শেখ মুজিবুর রহমানেরও ছিল সেটা। এবং দেখতে শুনতে সুদর্শন, বেশ লম্বা, 6 ফুট 2 ইঞ্চির উপরে হবে লম্বা। এবং উনি ছিলেন তার ক্লাসে, যখন উনি কলেজে পড়তেন, ইসলামিয়া কলেজ কলকাতায়, দেখেন সময়টা দেখেন, 1947-48 সালে উনি ছাত্র। তখন তার বয়স কত? 27 বছর। 27 বছরের বয়সে উনি বিএ ক্লাসের ছাত্র। তার সহপাঠীদের বয়স হচ্ছে কত? 20-21। তিনি তার সমস্ত সহপাঠীদের চাইতে 6-7 বছরের বড়। তা আমাদের কালচারে আমরা একটু বড় ভাইকে সবসময় সমীহ করি। একজন লম্বা ব্যক্তি, খুব দরাজ কণ্ঠস্বর, মানে ভারী গলার আওয়াজ, এবং উনি সবার চেয়ে সিনিয়র, লম্বা চওড়াও বেশি। তো ওই প্ল্যাটফর্মটা কিন্তু ইনডাইরেক্টলি অটোমেটিক্যালি ওনার কাছে চলে যাচ্ছে। ক্লাসের কেউ কোনো ডেপুটেশন নিয়ে কোথাও যাবে, একটা রাজনৈতিক দল করবে, ছাত্র গ্রুপ, মনে করেন ফজলুল হক সাহেবের সঙ্গে দেখা করবে বা সরওয়ার্দির সঙ্গে দেখা করবে, তখন উনি হচ্ছেন দলের নেতা, কারণ উনি সবার চেয়ে 6-7 বছরের বড়। এটা কিন্তু ওনার কোনো অযোগ্যতার দিকে আমি দৃষ্টিপাত করছি না। উনি চোখের তার অসুখ ছিল, পড়াশোনা করতে তার পড়াশোনা বিঘ্নিত হয়েছিল, ফলে উনি দেরিতে ম্যাট্রিক পাস করেছেন, দেরিতে ইন্টারমিডিয়েট পাস করেছেন, এবং তার পড়াশোনা একটা ব্রেক অফ স্টাডি ছিল। তবে এটাই তার জন্য অনেকটা সাপে বর হয়েছে বলা যায়। তবে আমরা শেখ মুজিবের পাশাপাশি ওই সময় যারা ছিলেন তাদের তুলনায় শেখ মুজিবুর রহমানকে বলা যায় তার সাহস এবং বক্তৃতা দেওয়ার এবিলিটি, তাদের চাইতে উনি হেড অ্যান্ড শোল্ডার অ্যাবাভ, তাদের চাইতে অনেক উঁচু ধরনের, উঁচু স্তরের নেতৃত্ব ছিল তার, এতে কোনো সন্দেহ নাই। আমরা বারে বারে দেখি মৌলানা ভাসানীকে দাঁড় করানো হয় শেখ মুজিবুর রহমানের পাশে। তবে আমাদের সমাজে দেখেন মৌলানা ভাসানী, আরজ আলী মাতব্বর, এই ধরনের লোকদের একটা জনপ্রিয়তা থাকে। এটা হচ্ছে দেখতে শুনতে কৃষক শ্রমিকের মতন তাদের সঙ্গে বসে খাচ্ছেন, লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছেন। তো ভাসানীর যে গুণগুলো ছিল ওটা চাইতেও তার যে লাইফ স্টাইল তাকে জনগণের কাছে অধিক আকৃষ্ট করেছে। তবে আমি মনে করি শেখ মুজিবুর রহমান বুদ্ধি, রাজনৈতিক কৌশল, এগুলো মৌলানা ভাসানী বলেন আর তাজউদ্দিন আহমদী বলেন তাদের চাইতে অনেক উঁচু স্তরে।
মৌলানা ভাসানী ইজ অ্যান ওভাররেটেড পলিটিশিয়ান। আমি আসবো ওখানে, তবে আমি প্রথমেই বলে নিচ্ছি, শেখ মুজিবুর রহমানের উত্থান পর্বে আমি শেখ মুজিবুর রহমানের শুধু প্রশংসাই করব, ক্রিটিক্যালি অ্যানালাইজ করব, তবে তার শাসনের সঙ্গে তার উত্থানের সময়টা কিন্তু একেবারেই একটা বিরাট বৈপরীত্য রয়েছে। শাসক হিসাবে তিনি ঠিক যতটা বিফল, রাজনীতিতে উত্থানের ব্যাপারে ঠিক তিনি তার উল্টা, তিনি ততটা সফল। মানে ৬৩ থেকে ৭১ পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে পিছে ফিরে তাকাতে হয়নি, কিন্তু ৭২ থেকে ৭৫ পর্যন্ত বিভিন্ন কারণে এবং তার চারিত্রিক দুর্বলতা এবং তার অপারগতা, তার ইনএক্সপিরিয়েন্স, এই সব কিছু মিলে একটা লেজে গোবরে অবস্থা। তবে এই যে ৭২ থেকে ৭৫-এর পর্ব যখন আমি আলোচনা করব, শেখ মুজিবুর রহমানকে একা দায়ী করলে হবে না। তার যে পারিষদ বৃন্দ ছিল, মন্ত্রীরা ছিল, অ্যাডভাইজার ছিল এবং দলের লোকজন যারা ছিল, তারা একটার চাইতে একটা অযোগ্য, একটার চাইতে একটা খারাপ, একটার চাইতে একটা চোর। যেটা শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি খালি চাটার দল দেখি, চারদিকে শুধু চাটছে, কি করে লুটপাট করা যায় এবং তোষামত করা যায়, কাজ করার জন্য অনেস্ট লোক উনি খুঁজে পেতেন না। এটাও একটা ব্যাপার ছিল। তবে তার দুর্বলতাও ইকুয়ালি রেসপন্সিবল। তো এখন উনি যে সবার চেয়ে বুদ্ধিমত্তা তার বেশি ছিল, তার একটা প্রপাত এখানে আমি করেই, মানে আলোচনা শুরুতে সেটা বলে নিচ্ছি এই জন্য যে শেখ মুজিবুর রহমান আমি ব্যক্তিগতভাবে ১৯৬৩ থেকে ৭১ পর্যন্ত তিনি যা কিছু করেছেন তার আমি একেবারে গুণগ্রাহী, যে আমি প্রশংসা করি। তবে একটু পেছন ফিরে যদি আমরা যাই, ১৯৪৯, যেটা আমি গত সপ্তাহে পুরোপুরি বলতে পারিনি, এই যে ১৯৪৯ সালে যখন আওয়ামী লীগ হলো ২৩শে জুন, আজকের দিন, সেদিন তখন তার বয়স কত? উনি ২৯ বছর বয়স, ২৯ বছর কয়েক মাস, ৩ মাস। তো দেখেন তার যারা সমকক্ষ, যে জয়েন্ট সেক্রেটারি হচ্ছেন শামসুল হক, উনার চেয়ে বয়সে অনেক বড়। মৌলানা ভাসানী প্রেসিডেন্ট, মৌলানা ভাসানীর বয়স তখন ৬৯ বছর, আর শেখ মুজিবুর রহমানের বয়স ২৯ বছর। কিন্তু এই যে কতগুলো স্টেপ উনি নিয়েছেন, ৪৮ সালে খাদ্যের অভাব, জিনিস বাজারে মন্দা, মানে একেবারে দুর্ভিক্ষের মতো অবস্থা, এই যে ভুখা মিছিল করে জেলে যাওয়া, এটা একটা বিরাট ব্যাপার ছিল। ১৯৫০ থেকে ৫২ সালের ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি জেলে ছিলেন, এবং আইয়ুব খান এর আগ পর্যন্ত আইয়ুব খানের একটা বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে তিনি শেখ মুজিবুর রহমানকে দেখতেন। তার বইতেও শেখ মুজিবুর রহমান সম্বন্ধে অনেক রকম মন্তব্য করা হয়েছে। তবে আমরা শেখ মুজিবুর রহমানের সম্পর্কে শুনি, মনোজ বসু বাংলা সাহিত্যিক, উনি বলেছিলেন ৫৬ সালে তার সঙ্গে শেখ মুজিবুর রহমানের বেইজিং এ দেখা হয়, এবং সেখানে নাকি মনোজ বসুকে উনি বলেছিলেন যে আমি পূর্ব পাকিস্তান স্বাধীন করে ফেলবো। মনোজ বসু এক লেখাতেও বলেছিলেন ১৯৭৩ সালে মনোজ বসু যখন ঢাকায় এসেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতাতে আমি মনোজ বসুকে বলতে শুনেছি, উনি বলেছেন যে হ্যাঁ, শেখ মুজিবুর রহমান ১৯৫৬ সালেই বলেছিলেন পূর্ব পাকিস্তান উনি স্বাধীন করে ফেলবেন। তবে বিভিন্ন কারণে তিনি ওই পথ থেকে সরে আসেন, এবং ৬৩ সালের ঘটনা, যখন সোহরাওয়ার্দী সাহেব যখন বিদেশে, আবুল মনসুর আহমদ তার এক লেখায় বলছেন যে আমি শেখ মুজিবুর রহমানকে বারণ করলাম যে তুমি আওয়ামী লীগ এখন পুনরুত্থান করো না, আমরা একটা ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি ড্যাক আইয়ুব খানের বিরুদ্ধে আমরা অনেকগুলো দল মিলে একটা জোট বেঁধেছি। শেখ মুজিবুর রহমান বললেন না, জোট ফোটে কাজ হবে না, আমি আওয়ামী লীগ দিয়েই আমি আইয়ুব খানের পতন ঘটাবো। এবং সোহরাওয়ার্দী সম্বন্ধে বললেন যে সোহরাওয়ার্দী সাহেব সারা জীবন যদি বিদেশে থাকেন, তার জন্য তো আমরা অপেক্ষা করতে পারি না। তবে শেখ মুজিবুর রহমানকে অপেক্ষা করতে হয়নি। ১৯৬৩ সালের ৫ই ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী বৈরুতে এক হোটেলে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়, উনি মারা যান। এবং সোহরাওয়ার্দী সাহেব মারা যাওয়ার পরপরই তিনি ওই যে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, ডাক না, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, এনডিএফ থেকে আওয়ামী লীগকে ১৯৬৪ সালে বের করে নিয়ে আসেন। দেখেন তার এই বোল্ড ডিসিশন, সেখানে এনডিএফ এ রয়ে গেলেন কারা? আবুল মনসুর আহমদ, অনেক সিনিয়র, শেখ মুজিবুর রহমানের চেয়ে
বহু বহু বয়স্ক। আতাউর রহমান খান শেখ মুজিবুর রহমানের চাইতে প্রায় 20 বছরের বড়, 20, 22, 25 বছরের বড়। আবুল মনসুর আহমদ, আতাউর রহমান খান, আব্দুল সালাম খান, এরা সব এনডিএফ এ রয়ে গেলেন। শেখ মুজিবুর রহমান কিছু ইয়াং টার্কস নিয়ে উনি আওয়ামী লীগকে পুনরুত্থান করলেন। এবং ওই সময় একটা ঘটনা ঘটলো, যেটা আমি আগেই বলেছি, মৌলানা ভাসানীর চাইতে শেখ মুজিবুর রহমানের প্রজ্ঞা, রাজনৈতিক ম্যাচিউরিটি অনেক অনেক বেশি ছিল। 63 সালে কি হলো? 63 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 22শে অগাস্ট 1963 সালে রাওয়ালপিন্ডিতে আইয়ুব খানের সঙ্গে দেখা করলেন। এবং ইতোমধ্যে চীন, মাও জেতুং তাকে বলে দিয়েছে যে আইয়ুব খানের বিরোধিতা আমরা করব না, কারণ ভারতের সঙ্গে চীনের যে দ্বন্দ্ব, সেই জন্য তারা পাকিস্তানকে পাশে পেতে চায়। এটা ছিল চীনের পলিসি। এবং কিছুদিন পরেই মৌলানা ভাসানী চীনের আমন্ত্রণে চীনে গেলেন 63 সালের শেষ দিকে। এবং সেখানে গিয়ে মাও জেতুং সঙ্গে দেখা হলো। মাও জেতুং তাকে বলে দিলেন যে আপনি আইয়ুব খানের বিরুদ্ধে কোনো আন্দোলন করবেন না, আইয়ুব খান আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে বন্ধু। এই যে মৌলানা ভাসানী মাও জেতুং এর কথা মতো আইয়ুব খান বিরোধী আন্দোলন থেকে বিরত থাকলেন সুদীর্ঘ 5 বছর। 63 সালের শেষ দিক থেকে শুরু করে 1968 সালের ডিসেম্বর মাস পর্যন্ত মৌলানা ভাসানী আইয়ুব খানের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন নাই। এটার ফলে কি হলো? এই যে আইয়ুব খানের বিরুদ্ধে কথা বলার একচেটিয়া ময়দান পেয়ে গেলেন শেখ মুজিবুর রহমান। সরওয়ার্দী সাহেব মারা গেছেন, উনি আইয়ুব খানের বিরুদ্ধে কথা বলতেন। উনি মারা যাওয়ার পরে মৌলানা ভাসানী কথা বলতেন। উনি চুপ হয়ে যাওয়ার পরে থাকলো কি? মাঠে থাকলো আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান। এটাই আমি বলি শেখ মুজিবুর রহমানের প্রজ্ঞা। শেখ মুজিবুর রহমানের এটাই হচ্ছে তার উত্থানের প্রথম ধাপ। এবং এই সময়ই তিনি 63 সালে যখন সরওয়ার্দী জীবিত ছিলেন, ওই সময়ই তিনি ভারতের সাহায্যে পূর্ব পাকিস্তানকে আলাদা করার জন্য, মানে বাংলাদেশ বানানোর জন্য ভারতের সঙ্গে একটা ষড়যন্ত্রে চিন্তা করলেন। উনি 1963 সালের শেষ দিকে এই কয়েকজন লোক নিয়ে উনি রাতের আঁধারে নৌকা দিয়ে গরুর গাড়ি যেভাবে হেঁটে উনি আগরতলা গেলেন। এবং আগরতলায় উনি 15 দিন থাকলেন। এবং উনি আশা করেছিলেন যে আগরতলার, মানে ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী সচেন্দ্রলাল সিংহের সাহায্যে জওহরলাল নেহেরুর আশীর্বাদ নিয়ে উনি বাংলাদেশ স্বাধীন করার জন্য ভারতের সহযোগিতা লাভ করবেন। সচেন্দ্রলাল সিংহ জওহরলাল নেহেরুর সঙ্গে যোগাযোগ করলেন, কিন্তু নেহেরু বললেন যে না, আমরা এই মাত্র চীনের সঙ্গে যুদ্ধ করে আমরা পরাজিত হয়েছি 62 সালের অক্টোবর মাসে। এই 63 সালে আবার 1 বছরের ভেতরেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে চলে যাব, এটা ভারত করতে পারে না। ইন্ডিয়া ক্যানট অ্যাফোর্ড ইট। তারা যদি তাদের নিজেদের ব্যাপার, তারা যদি কোনদিন স্বাধীন হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু ভারত কোনোভাবেই শেখ মুজিবুর রহমানকে পূর্ব পাকিস্তান স্বাধীন করার জন্য সাহায্য করবে না। এবং বিফল মনোরথে শেখ মুজিবুর রহমান বহুত কষ্ট করে হেঁটে, ওই আবার অনেক বিরাট রাস্তা হেঁটে আসতে হয়েছিল, উনি ফিরে আসেন। তবে পাকিস্তানের গুপ্তচর বাহিনী বুঝেছিল শেখ মুজিবুর রহমান বাড়িতে নেই, কিন্তু উনি কোথায় সে খোঁজটা তারা পায়নি। এবং আগরতলা মামলাতেও ইন্টারেস্টিংলি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ আসেনি যে তিনি আগরতলা গিয়েছিলেন একটা ষড়যন্ত্র করতে, এবং তারা তাকে ইমপ্লিকেট করতে পারেনি। শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আইয়ুব খানের যে চার্জ ছিল যে শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র সম্পর্কে জানতেন, তবে উনি সরকারকে অবহিত করেন নাই, এটাই তার বিরুদ্ধে চার্জ। যেটা ট্রাইব্যুনালের, ওই আগরতলা ট্রাইব্যুনালের যে জাস্টিস ছিলেন এস.এ. রহমান, তিনি বলেছিলেন যে এই জন্য শেখ মুজিবুর রহমানের বড়জোর 6 মাসের জেল হতে পারত যদি আগরতলা মামলাটা যদি চালু থাকতো। তবে অনেকে বলছেন যে উনি তো আগরতলায় যাননি। আমি ওনার ভাগনা শেখ শহীদুল ইসলামের সঙ্গে কথা বলেছি, টেলিফোনে বহুবার ইন্টারভিউ করেছি।
শেখ শহীদুল ইসলাম আমাকে বলেছেন যে হ্যাঁ, উনি 63 সালের শেষ দিকে আগরতলা গিয়েছিলেন এবং আগরতলা থেকে ভারতের কোনো সমর্থন না পেয়ে তিনি ফিরে আসেন। এই কথার সত্যতা নির্ণয় করছেন আবার সচেন্দ্রলাল সিংহ, যিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। সচেন্দ্রলাল সিংহ একটা কাগজে লিখে স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্টটা উনি বাংলাদেশের তৎকালে যে সিনিয়র জার্নালিস্ট ছিলেন ফয়েজ আহমদকে উনি দিল্লিতে 1991 সালে এই তার হাতে লেখার ডকুমেন্টটা দেন। সেখানে উনি বলছেন পুরো ঘটনা, কিভাবে শেখ মুজিবুর রহমানকে উনি আশ্রয় দিয়েছিলেন, 15 দিন উনি ছিলেন, তারপরে সচেন্দ্রলাল সিনহা নেহরুর সঙ্গে যোগাযোগ করেন, নেহরু অস্বীকার করেন এবং পরে এই শেখ মুজিবুর রহমান ব্যর্থ মনোরথে ফিরে আসেন। এই কথাগুলো সচেন্দ্রলাল সিংহ বলেছেন এবং বদরুদ্দিন উমর এটা তার ফটোকপি সহ এগুলো ব্যবহার করেছেন। যাই হোক, তো ফিরে আসার পরে শেখ মুজিবুর রহমান 64 সালে কি করলেন? 64 ডিসেম্বর মাস থেকে উনি যে আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ালেন প্রেসিডেন্ট। ফাতেমা জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহর ছোট বোন ফাতেমা জিন্নাহ পাকিস্তানের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন অপোজিশন থেকে। সেখানে শেখ মুজিবুর রহমান তার একজন সমর্থক। শেখ মুজিবুর রহমান বিভিন্ন জায়গায় ফাতেমা জিন্নাহকে নিয়ে সভা করেছেন, ক্যাম্পেইন করেছেন নির্বাচনে, কিন্তু ওই নির্বাচনে ফাতেমা জিন্নাহ হেরে গেলেন। আইয়ুব খান আবার ওই বেসিক ডেমোক্রেসির মাধ্যমে, মানে মাত্র সারা পাকিস্তানে 80,000 লোক ভোট দিতে পারে, এই 80,000 লোকের অধিকাংশ ভোট ফাতেমা জিন্নাহ পেয়ে উনি নির্বাচিত হয়ে চলে আসলেন। শেখ মুজিবুর রহমান 65 সাল পর্যন্ত ওই ফাতেমা জিন্নাহর সঙ্গে ছিলেন। ইতোমধ্যে একটা ঘটনা ঘটলো, 1965 সালের যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, এবং পূর্ব পাকিস্তানে যে ভারত বিরোধী যে জোয়ার, সেটা একটা অবিশ্বাস্য ব্যাপার। আমি একজন প্রত্যক্ষদর্শী হিসাবে বলছি, ঢাকা কলেজে পড়তাম, সমস্ত শহরে ভারত বিরোধী মিছিল, গাড়ির উইন্ডশিল্ড থেকে শুরু করে সব জায়গায় দিল্লি চলো, ক্রাশ ইন্ডিয়া। এই রেডিও পাকিস্তানের বাঙালি শিল্পীরাও তখন পাকিস্তানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে এই যে শাহনাজ বেগম, ফেরদৌসি বেগম, এরা সব গান গাচ্ছেন পাকিস্তানের অখণ্ডতা, পাকিস্তানের স্বাধীনতার উপর। এই যে তখন ওই গান লিখলেন, আপনার শিক্ষক ছিলেন ডক্টর মনিরুজ্জামান। যে গানটা তখন ওই দেশাত্মবোধক গানের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিল। সে গানটা কি? আমারও দেশের মাটির গন্ধে ভরিয়াছে সারা মন, সজল কমল, কি যেন ওই গান। ওই গানটা পাকিস্তানের পক্ষে লেখা হয়েছিল, যদিও বাংলাদেশেও এটা একটা দেশাত্মবোধক গান হিসাবে এটা পরিচিত, তবে আমারও দেশের মাটির গন্ধে উনি লিখেছিলেন পাকিস্তানের জন্য। ওই সময়ে তবে আরেকটা ফিলিং ছিল পূর্ব পাকিস্তানে বাঙালিদের ভেতর, যে এই যুদ্ধে পূর্ব পাকিস্তান প্রায় অরক্ষিত ছিল। মানে ভারত যদি আক্রমণ করত তাহলে তারা পূর্ব পাকিস্তান দখল করে নিতে পারত। পশ্চিম পাকিস্তান আমাদেরকে অবহেলা করেছে। আর পশ্চিম পাকিস্তান সরকারের আর্গুমেন্ট ছিল যে আমরা পূর্ব পাকিস্তান আক্রান্ত হলে আমরা ওদিক দিয়ে ওই ভারতে আক্রমণ করে ভারতকে আমরা অনেক জায়গায় আমরা দখল করে নিতাম। সব জায়গায় এই সৈন্যবাহিনীকে 2 জায়গায় ভাগ না করে দিয়ে আমরা কনসেন্ট্রেট করেছি ওয়েস্ট পাকিস্তানে। এখানে মাত্র 1 ডিভিশন ছিল পূর্ব পাকিস্তানে, আর বাকি ডিভিশন গুলো ছিল পশ্চিম পাকিস্তানে, যাতে একটা জোরদার ভাবে তারা ভারতকে আক্রমণ করতে পারে। যাই হোক, এর পক্ষে বিপক্ষে আমি যাচ্ছি না, তবে ওরা বলতো দ্য ডিফেন্স অফ ইস্ট পাকিস্তান লাইজ ইন ওয়েস্ট পাকিস্তান। পূর্ব পাকিস্তানের ডিফেন্স পশ্চিম পাকিস্তান থেকে করা হবে। যাই হোক, পূর্ব পাকিস্তানে এক ধরনের অসন্তোষ ছিল, এবং 1966 সালের জানুয়ারি মাসে লাহোরে একটা অল পার্টি কনফারেন্স হল 1966 সালে। সেখানে পূর্ব পাকিস্তান থেকে গেলেন, অনেকেই গেলেন। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতা হিসাবে ওই কনফারেন্সে যোগ দিতে গেলেন। তখন খায়রুল কবির, মরহুম খায়রুল কবির, যিনি সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা মালিক এবং এই আহমেদুল কবিরের বড় ভাই নরসিংদীর খায়রুল কবির সাহেব, এবং তিনি বললেন, আমাকে বলেছেন 97 সালের ওনার 96 সালের দিকে, ওনার মৃত্যুর মাসখানেক আগে,
96 সালের শেষ দিকে বলেছিলেন, শেখ মুজিবুর রহমান যখন তেজগাঁও বিমানবন্দরে গেলেন, বলে উনার পাঞ্জাবির পকেটের মধ্যে একটা কাগজ ঢুকায় দিয়ে বললাম, এইটা বিমানে বসে পড়েন, পড়ে এই দাবিটা আপনি কাল এই যখন লাহোরে কনফারেন্সে যাবেন ওই কনফারেন্সে এটা পড়বেন। এইটা হচ্ছে 6 দফা আমাদের মুক্তির সনদ। যদিও শেখ মুজিবুর রহমান নামে এর সঙ্গে এটা সম্পৃক্ত হয়ে গেল, 6 পয়েন্টস অফ শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের 6 দফা। আসলে এই 6 দফা লেখার ব্যাপারে এবং এটাকে মানে 6 দফা আন্দোলনের 6 পয়েন্ট তৈরি করার ব্যাপারে শেখ মুজিবুর রহমানের কোনো মুখ্য ভূমিকা ছিল না, গৌণ ভূমিকা থাকলেও থাকতে পারে। এখানে কারা কারা এখানে এই 6 দফা আন্দোলনের রচয়িতা, নাম বলা হয়ে থাকে আবুল মনসুর আহমদ, কামরুদ্দিন আহমদ, সিএসপি শামসুর রহমান খান, সিএসপি ফজলুর রহমান, সিএসপি রুহুল কুদ্দুস। এই যে শামসুর রহমান খান, ফজলুর রহমান এবং রুহুল কুদ্দুস ছিলেন আবার আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, 3 সিএসপি। এবং এর সঙ্গে ছিলেন লেখক হিসেবে বলা হচ্ছে এ কে মুসা সিএসপি, এ কে এম আহসান এবং খয়রুল কবির নিজে। এদেরকে নিয়ে অনেক সময় অনেকে বলছে যে নুরুল ইসলাম, রহমান সোবহান এরাও 6 দফার রচয়িতার ভিতরে নাম ছিল, তবে আমি এ ধরনের কোনো তথ্য পাইনি। যদি আমি ভুল বলে থাকি তো আমি ক্ষমা প্রার্থী। ডকুমেন্টে যেগুলো এসছে তাদের নাম আমি বললাম। সেই 6 দফার দাবি আপনারা জানেন, 6 দফা গুগল করলে পাবেন। তার অন্যতম দাবি ছিল পূর্ব পাকিস্তানে লাহোর রেজলিউশন অনুযায়ী 1940 সালে যেটা বলা হয়েছিল, পূর্ববঙ্গ বা বঙ্গ থাকবে, মানে পাকিস্তানের যে প্রদেশগুলো হবে তারা থাকবে স্বায়ত্তশাসিত, কেন্দ্রের হাতে থাকবে কেবলমাত্র দেশ রক্ষা এবং ফিনান্স এবং ফরেন পলিসি, বৈদেশিক পলিসি নীতি এবং অর্থ মন্ত্রণালয় এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকবে কেন্দ্রের হাতে। আর সবকিছুই শিক্ষা এবং যোগাযোগ এবং সবকিছু থাকবে প্রদেশের হাতে। কিন্তু 6 দফাতে আবার দাবি করা হলো, যেহেতু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য আছে, পূর্ব পাকিস্তানে যা কিছু অর্জন করা হয় সেটা পশ্চিম পাকিস্তানে যাবে না। আমরা দুটো সেন্ট্রাল ব্যাংক চাই অথবা দুটো কারেন্সি, পূর্ব পাকিস্তানের জন্য একটা কারেন্সি আর পশ্চিম পাকিস্তানের জন্য আরেকটা কারেন্সি, অথবা দুইটাই স্টেট ব্যাংক, যে পূর্ব পাকিস্তানে যা শিল্পে, কৃষিতে বা বিভিন্ন উপায়ে যা অর্জন হবে ওটা পূর্ব পাকিস্তানের স্টেট ব্যাংকে থাকবে। এটা উদ্ভট প্রস্তাব। আমরা কানাডায় বলেন, আমেরিকায় বলেন, একটা প্রদেশ যে গরিব থাকে তাদেরকে চালায় ধনী প্রদেশগুলো। যেমন আমেরিকার নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া অনেক সমৃদ্ধিশালী, তারা কিন্তু ছোট ছোট গরিব রাজ্যগুলোকে তাদের কাছ থেকে টাকা দেওয়া হয়। কানাডাতে মনে করেন অন্টারিও হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ, তারা ছোট ছোট অন্য প্রভিন্স গুলোকে অন্টারিও থেকে টাকা দিয়ে ওগুলার শাসন ব্যবস্থা, রাস্তাঘাট বানানো সবকিছু করা হয়। কিন্তু এখানে দাবিটা করা হলো যে পূর্ব পাকিস্তানের টাকা পূর্ব পাকিস্তানে থাকবে, পশ্চিম পাকিস্তানে যাবে না। এটা পশ্চিম পাকিস্তানি নেতৃবৃন্দ বললেন, এটা তো এক ধরনের সিসেশনের কথা বলছেন, পূর্ব পাকিস্তান আলাদা আলাদা হয়ে যাবে, এই ধরনের একটা ব্যাপার। তো শেখ মুজিবুর রহমান বলছেন না, এটা ওই ধরনের কোনো ব্যাপার না, এটা আমরা পূর্ব পাকিস্তানের স্বার্থের জন্য 6 দফা দরকার। আমি একটা এখন ফুটনোট দিচ্ছি। 1965 সালে এই 6 দফা আসার আগেই তখন একজন ছাত্র নেতা ছিলেন সিরাজুল আলম খান, যাকে দাদা বলা হতো, কাপালিক দাদা, বিভিন্ন তার নিকনেম, দাদা হিসেবে আমরা পরিচিত ছিলেন উনি। 1965 সালে তিনি ইকবাল হলে একজন হুলিয়াধারী, মানে তাকে রাস্তায় বেরোলেই পুলিশ গ্রেপ্তার করবে, কিন্তু যেটা আমি আগেও বলেছি, ভাইস চ্যান্সেলর ওসমান গনি, মোনায়েম খানের নিয়োজিত ভাইস চ্যান্সেলর, তিনি অনুমতি না দিলে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে ইকবাল হল থেকে, বা যেটা জহুরুল হল এখন, ওখান থেকে কাউকে গ্রেপ্তার করতে পারবেন। সেখানে কাজী জাফর থেকে শুরু করে এই যাদের বিরুদ্ধে হুলিয়া ছিল সরকারের, ওখানে স্যাংচুয়ারি, ওই হলের ভিতরে থাকতো, হলের ভিতরে খাইতো, হল থেকে বেরোতো। সিরাজুল আলম খান ওইভাবে থাকতেন 143 নম্বর রুমে। ঢাকা কলেজের আমি তখন ছাত্র, আমি, ইকবাল সোবহান চৌধুরী এবং আরো 2-1 জন ওনার সঙ্গে দেখা করতে যেতাম। তখন উনি ওই গল্পে বিভিন্ন ভাবে বলতেন পূর্ব পাকিস্তান কিভাবে বঞ্চিত, পূর্ব পাকিস্তানকে তার
অধিকার ফিরে পেতে হবে। উনি তখন নিউক্লিয়াস গঠন করছেন, যেটা 1963 সালেই শেখ সিরাজুল আলম খান গড়ে তুলেছেন। শেখ মুজিবুর রহমানের কোনো খবর ছিল উনি জানতেনও না, তার অজ্ঞতা তার অজ্ঞতা সব উনি জানতেনও না, তাকে না জানিয়ে উনি নিউক্লিয়াস গড়ে তোলেন পূর্ব পাকিস্তান স্বাধীন করার জন্য। তখন আমাদেরকে পটেনশিয়াল রিক্রুট হিসেবে ঢাকা কলেজে, যেহেতু ভালো ছেলেরা পড়ে, ঢাকা কলেজের ছেলেদের সঙ্গে উনি যোগাযোগ রাখতেন। আমি তার সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে, তবে যেদিন উনি বললেন যে আমাদেরকে স্বাধীন করে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাব, আমি বললাম এটা তো হয় না, পাকিস্তান ভেঙে ফেলবেন, যা আমার বাবারা সব মুসলিম লীগ করে পাকিস্তান আন্দোলন করেছেন, এই পাকিস্তান ভাঙার ব্যাপারে আমি তার সঙ্গে থাকতে পারবো না, আই ডিসকন্টিনিউ। তবে আমি তাকে রেসপেক্ট করি, খুবই একজন বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত, এবং তার কথাবার্তা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। তখন তার দাড়ি টাড়ি ছিল না, একটু গোঁফ ছিল, এবং তখন ওই 1965 সালের কথা বলছি। তো ভেতরে ভেতরে একটা সূত্রপাত হচ্ছিল যে আমরা দেশটাকে আলাদা করব, স্বাধীন করব, এবং শেখ মুজিবুর রহমান চেষ্টাও করেছেন, আগরতলায় গিয়ে ফিরে এসছেন ব্যর্থ মনোরথে, এবং তিনি তওবা করেছেন যে বাবা এই ভারতের সাহায্য নিয়ে দেশ স্বাধীন করা যাবে না, এবং আমি করবও না। উনি তখন স্বায়ত্ত শাসনের দিকেই বেশি জোর দিলেন। 6 দফার পরে বলা হলো যে আপনি এটা তো একটা সিসেশনিস্ট প্রপোজাল দিয়েছেন। শেখ মুজিবুর রহমান বলছেন যে 6 দফা কোনো বাইবেল না, 6 দফা কোনো কোরআন না, 6 দফা নিয়ে আলোচনা হতে পারে, আলোচনার দ্বার খোলা আছে। এদিকটাও কিন্তু শেখ মুজিবুর রহমানের প্র্যাগম্যাটিজম। যারা 6 দফা লিখেছিলেন তারা এমন ভাবে লিখেছিলেন যেন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একত্রে থাকতে না পারে। কিন্তু শেখ মুজিবুর রহমান এটা বুঝতে পেরে কিন্তু পরে উনি প্রকাশ্যে বলতেন যে হ্যাঁ আমি 6 দফার ব্যাপারে কম্প্রোমাইজ করবেন না। আবার পাকিস্তানি রাজনীতিবিদদের সঙ্গে বলতেন যে 6 দফা নিয়ে আলোচনা হতে পারে। এই টু ইকোনমি, এই স্বায়ত্ত শাসন, এটা তো লাহোর রেজলিউশনই ছিল। টু ইকোনমি হবে কিনা, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা আলাদা হবে কিনা, এটা একটা তর্কের ব্যাপার। তবে স্বায়ত্ত শাসনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না, এটা শেখ মুজিবুর রহমানের স্ট্যান্ড। তবে এখন আমার বক্তৃতা শুনে মনে হবে যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে কোনো ডিসপ্যারিটি ছিল না। নিশ্চয়ই ডিসপ্যারিটি ছিল। তবে আমি যেটা বলেছি, পশ্চিম পাকিস্তান শুরু করেছিল প্লাস দিয়ে, আর আমরা শুরু করেছিলাম মাইনাস দিয়ে। মানে আমাদের ছিল বিয়োগের খাতায়। কেননা বাংলাদেশের থেকে হিন্দু এই ব্যবসায়ী, জমিদার, উকিল, মুক্তার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কলকাতায় চলে গেল। একটা ব্রেইন ড্রেইন হলো, এবং টাকা পয়সা নিয়ে তারা সমস্ত পার্টিশনের পরে কলকাতায় চলে গেল। আর পশ্চিম পাকিস্তানে, যেটা আমি গত বক্তৃতায় বলেছি, তারা ভারত থেকে মুসলমান ব্যবসায়ী, মুসলমান আইসিএস অফিসার এবং যত রকম পুঁজিপতি সমস্ত করাচি এবং লাহোরে, রাওয়ালপিন্ডিতে গেল। তাদের ছিল, প্লাস তারা আরো পেল। আমাদের কম ছিল, সেটা থেকে মাইনাস হয়ে গেল। আমাদের বুদ্ধিজীবীও থাকলো না এবং পয়সা করিয়ালা লোকজনও থাকলো না। ফলে ভ্যাকিউমের ভিতরে পাঞ্জাবি এবং অবাঙ্গালি ব্যবসায়ী, পুঁজিপতি, তারা এখানে জুট মিল, চা বাগান এবং কলকারখানা ইত্যাদি চালু করল। সুতরাং জনগণের ভিতরে এক ধরনের বিক্ষোভ তো ছিলই, যে সবকিছু তো অবাঙ্গালীদের হাতে। কিন্তু ডিসপ্যারিটির চাইতেও মানুষের ভেতরে রাগটা কখন জন্মায়? আপনি গরিব, আপনি বঞ্চিত, আপনাকে যদি আমি অবজ্ঞা করি, আপনাকে যদি গরিব হিসেবে তিরস্কার করি, বলি যে তোরা অযোগ্য, সেই জন্যই তোমরা গরিব, এই কথাটা কিন্তু খুব প্যালেটেবল না, লোকে এটা ভালোভাবে নেয় না, এবং এটাকে হচ্ছে হিউমিলিয়েশন। এখানে আমি কুদরতুল্লাহ সাহাব নামে পাকিস্তানের একজন বড় লেখক এবং আইসিএস অফিসার ছিলেন, তার আত্মজীবনী সাহাবনামা, এত মোটা বই, সেখানে উনি বলছেন 1947 বা 48 সালে ওই প্রথম দিকে একটা ফিনান্স মিনিস্ট্রিতে একটা আলোচনা হচ্ছে। উনি ছিলেন অ্যাজ এ ডেপুটি সেক্রেটারি, উনি ওখানে বসেছিলেন। সেখানে পাকিস্তান সরকারের ফিনান্স মিনিস্টার এবং অনেকগুলো সিএসপি অফিসার এবং মন্ত্রীরা ছিল। তখন কিছু স্যানিটারি ওয়্যার, এই যে বাথরুম ফিটিং, কোমোড এবং সিঙ্ক এবং এই টয়লেটের যে সামগ্রী, এগুলো কিছু বেঁচে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য এসেছিল। তখন ওখানে এই যে সালমান রহমানের বাবা ফজলুর রহমান সাহেব, উনি বললেন যে এগুলো পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক,
সেখানে এগুলো ব্যবহার করব, এই টয়লেট সামগ্রী। তখন ওখানে বসা একজন মন্ত্রী তিনি বললেন যে তোমরা বাঙালিরা তো কলা গাছের পেছনে পায়খানা করো, ওই কাছে তোমাদের জন্য তো এরকম সিঙ্ক এবং কোমোডের দরকার নেই, তোমরা তো খেতে জঙ্গলে তোমাদের ইউ রিলিভ ইউরসেলফ। এইটা যে কতটা হিউমিলিয়েটিং, ফজলুর রহমান সাহেব প্রতিবাদ করেছেন যে না, এটা খুবই অপমানজনক কথা। কুদরতুল্লাহ সাহাব তার বইতে লিখছেন যে ওই দিনই বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়ে গেল। মানে পাকিস্তানের ক্যাবিনেটে মন্ত্রী বলছে, বাঙালি তোমরা তো রাস্তাঘাটে যেখানে সেখানে পায়খানা করো, তোমাদের আবার এই এত রকম কমোড এবং বাথরুম ফিটিং এর কি দরকার? এই যে হেয় প্রতিপন্ন করা, মানুষকে অবজ্ঞা করা, পশ্চিম পাকিস্তানিদের এবং অবাঙালিদের ওটা রন্ধ্রের রক্তের ভিতরে ছিল, তারা বাঙালিকে অবজ্ঞা করত। এই যে পূর্ব পাকিস্তান আলাদা হওয়ার মূল কারণ হচ্ছে সাইকোলজিক্যালি তাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে ও তোমরা তো ঠিক মুসলমান না, তোমরা হিন্দুর বংশধর, তোমরা মানে এইভাবে অবজ্ঞা। এই অবজ্ঞাটাই কিন্তু ডিসপ্যারিটির সঙ্গে সঙ্গে অবজ্ঞাটাও কাজ করেছে বাঙালিদের বিরুদ্ধে। যেমন টেরোরিজম এক্সপার্ট একজন বলেছেন ওসামা বিন লাদেন এবং মুসলিম যে ইসলামিস্ট টেরোরিজম, তার একটা প্রধান কারণ হচ্ছে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে পশ্চিমা জগতের বিশদগারণ করা, গালাগাল করা, রসুলুল্লাহকে গাল দিচ্ছে, কোরআনকে গাল দিচ্ছে, ইসলামকে গাল দিচ্ছে। সুতরাং এই জিনিসটা হিউমিলিয়েশন কিন্তু মানুষের এই রাগান্বিত করার একটা বিরাট ব্যাপার, সবসময় অর্থনৈতিক ব্যাপার না, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। যাই হোক, তো 65 পরে কি হচ্ছে, এই মানে পাকিস্তান সরকারও দেখলো যে পূর্ব পাকিস্তানের ডিসপ্যারিটি হয়েছে। থার্ড 5-year প্ল্যান যেটা করলো পাকিস্তান সরকার, আইয়ুব খান 1965 থেকে 70, সেখানে কিন্তু অ্যালোকেশন কিন্তু পূর্ব পাকিস্তানের জন্য বাড়ানো হলো। এবং যেটা ফোর্থ 5-year প্ল্যান ছিল 70 থেকে 75, যেটা ইমপ্লিমেন্ট হওয়ার আগেই পাকিস্তান ভেঙে গেল, সেখানেও কিন্তু পূর্ব পাকিস্তানের জন্য অ্যালোকেশন বেশি ছিল। কিন্তু তখন জনগণ মোটামুটি পূর্ব পাকিস্তানের মনে করলো পশ্চিম পাকিস্তান আমাদের ঘৃণা করে, এবং সেই জন্য 6 দফা একটা খুবই পপুলার আন্দোলন হয়ে গেল। এবং শেখ মুজিবুর রহমান 66 সালে এই 6 দফার জন্য রাস্তায় গুলি চলল। 7ই জুন ঢাকার রাজপথে গুলি হলো, সেখানে কয়েকজন বাঙালি মারা গেল পুলিশের গুলিতে, এবং শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হলো। ইতোমধ্যে পাকিস্তান সেনাবাহিনীতে কিছু বাঙালি অফিসার, মানে লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেন, নেভির একজন মেজরের সমতুল্য একজন অফিসার, তিনি ছিলেন নেতা। তার সঙ্গে একজন না দুইজন ক্যাপ্টেন, একজন না দুইজন লেফটেন্যান্ট, আর বাদ বাকি সব সার্জেন্ট এবং কর্পোরাল, একেবারে নন কমিশন যারা সিপাহী এবং কর্পোরাল সার্জেন্ট, এইরকম 35 জন লোক মিলে একটা ষড়যন্ত্র করল। এবং তার সঙ্গে আরো 3 ব্যক্তি সেখানে ষড়যন্ত্রের অংশীদার ছিলেন, সিএসপি ফজলুর রহমান, সিএসপি রুহুল কুদ্দিস এবং সিএসপি শামসুর রহমান খান। এদের সবাইকে দেখার আমার সৌভাগ্য হয়েছিল। যাই হোক, শামসুর রহমান খান ছিলেন আতাউর রহমান খানের ছোট ভাই, খুবই ব্রিলিয়ান্ট অফিসার। মাত্র 3 জন সিএসপি অফিসার, একজন মেজরের সমতুল্য অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেন, বাদ বাকি একজন না দুইজন ক্যাপ্টেন, লেফটেন্যান্ট আর এই হাবিলদার, কর্পোরাল, সার্জেন্ট, এদেরকে নিয়ে। এই যে সার্জেন্ট জহুরুল হক, যাকে ওখানে আগরতলার আসামি ছিলেন, গুলি করে মারা হলো ঢাকা ক্যান্টনমেন্টে, তিনি ছিলেন এয়ারফোর্সের সার্জেন্ট। এই কনস্পিরেসিটা হয়েছিল। শেখ মুজিবুর রহমান করাচিতে গিয়েছিলেন, ওদের সঙ্গে দেখা টাকা হয়েছে, উনি জানতেন। এই তথ্যটা পাকিস্তান সরকারের কাছে ছিল। যখন তারা ওটাকে সারফেস করল 68 সালে, তারা একটা পাকিস্তান সরকার প্রেস নোট দিয়ে রেডিও টেলিভিশনে প্রচার করা হলো, পাকিস্তান ভাঙার একটা ষড়যন্ত্র উদ্ঘাটিত হয়েছে, যেখানে শেখ মুজিবুর রহমান নাম্বার 1, পরে তার নাম ঢোকানো হলো, এবং এই লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন ইত্যাদি ইত্যাদি এই 35 জন লোককে গ্রেপ্তার করা হলো। চার্জশিট কি, যে তারা ঢাকায় ভারতীয় ডেপুটি হাই কমিশন ছিল, ডেপুটি হাই কমিশনের 3rd সেক্রেটারি ছিলেন একজন পিএন ওঝা। পিএন ওঝার সঙ্গে দেখা করেছে এই আগরতলা ষড়যন্ত্রকারীরা, এবং ওঝার মাধ্যমে
এগ্রিমেন্ট হলো যে এখানে যুদ্ধের জন্য সামগ্রী পাঠানো হবে, এদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং পূর্ব পাকিস্তান আলাদা করা হবে। এটা ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধীর বাবা জওহরলাল নেহেরু যেটা করতে অস্বীকার করলেন যে আমি পাকিস্তান ভাঙার জন্য কোন রকম ভারত কোনো সাহায্য করবে না, চীনের সঙ্গে কেবল যুদ্ধ হয়েছে, উনি ভয় পেয়েছিলেন। কিন্তু ইন্দিরা গান্ধী ওটা লিড নিলেন এবং উনি তার প্রধানমন্ত্রিত্ব আমলে এই কাজটা ঘটলো এবং পাকিস্তান সরকার সেটা জেনে ফেললো এবং জানার পরে তার বিরুদ্ধে মামলা হলো এবং মামলায় আইয়ুব খান, আবার নির্বুদ্ধিতা আইয়ুব খানের, এটা শেখ মুজিবুর রহমানের জন্য সাপে বর। শেখ মুজিবুর রহমানকে আগরতলা কনস্পিরেসি মামলার 1 নম্বর আসামি করা হলো, কিন্তু ট্রাইব্যুনালের বিচার হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে এবং এই ট্রাইব্যুনালের প্রসিডিংস প্রতিদিন খবরের কাগজে বেরোচ্ছে। ইত্তেফাক, সংবাদ, আজাদ, পাকিস্তান অবজারভার, মর্নিং নিউজ, এই কটাই ছিল তখন খবরের কাগজ, প্রধান খবরের কাগজ। সব প্রতিদিন উকিলের জেরা এবং আসামিদের বয়ান, সাক্ষীদের বয়ান, কিভাবে তারা ভারতের সাহায্যে এই অস্ত্র নিয়ে কিভাবে আগরতলা থেকে আসবে, কলকাতা যাবে, স্যাংচুয়ারি নেবে। 71 সালে যে ঘটনাটা ঘটলো ওটার একটা ব্লু প্রিন্ট আগরতলা ষড়যন্ত্রের মামলার মাধ্যমে বলা হলো। আগরতলা ষড়যন্ত্রের একজন কো-অ্যাকিউজড, একজন আসামি ছিলেন মাহফুজুল বারী, মারা গেছেন ভদ্রলোক। উনি এয়ারফোর্সের একজন সার্জেন্ট লেভেলের সেনা কর্মকর্তা ছিলেন। মাহফুজুল বারী সাহেব আমাকে নিজে বলেছেন যে 1964 সালে মাহফুজুল বারী এয়ারফোর্সে কাজ করতেন। আইয়ুব খান ঢাকায় এসেছিলেন, ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন উনি একটা হেলিকপ্টারে। মাহফুজুল বারী হেলিকপ্টারের কাজ করতেন। উনি বললেন তার উপর দায়িত্ব দেয়া হয়েছিল যে উনি হেলিকপ্টারে একটা বোমা নিয়ে উঠবেন এবং আইয়ুব খান যখন হেলিকপ্টারে করে চট্টগ্রামে পথে থাকবেন তখন এই বোমাটা ফাটিয়ে দেওয়া হবে, মানে একটা সুইসাইড বমিং। এটা কোনো কারণে হোক আইয়ুব খান ওই যাত্রাটা করেননি, উনি ঢাকা থেকে চট্টগ্রামে হেলিকপ্টারে যাননি। তবে মাহফুজুল বারী যেটা বললেন 1964 সাল থেকেই সেনাবাহিনীর এয়ারফোর্সের ভেতরে একটা ষড়যন্ত্রের ব্যাপার ছিল যে আমরা আইয়ুব খানকে মেরে ফেলতে হবে, পূর্ব পাকিস্তান স্বাধীন করতে হবে। যাই হোক, তো পুরো ঘটনা এখানে বলার অবকাশ নেই। 1968 সালে মামলা শুরু হলো, আর ওই মামলা শুরু হওয়ার কিছুদিন পরেই পশ্চিম পাকিস্তানে কি ঘটলো, শবে বরাতের আগে চিনির দাম বেড়ে গেল। এটা সেপ্টেম্বর অক্টোবর মাস 1968 সাল। চিনির দাম বাড়াতে তখন আবার জুলফিকার আলী ভুট্টো, অপোজিশন নেতা, পিপিপি, পাকিস্তান পিপুলস পার্টির নেতা, তার নেতৃত্বে রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর সর্বত্র মিছিল এবং প্রোটেস্ট। মহিলারাও রাস্তায় নামলো। আইয়ুব খানের আমলে জিনিসপত্রের দাম বেড়েছে, শবে বরাতের আগে চিনির দাম অকল্পনীয় হারে বেড়ে গেল। ফলে ওর একটা প্রতিধ্বনি ঘটলো পূর্ব পাকিস্তানে। এবং তখন এই নভেম্বর ডিসেম্বর 1968 সালে মৌলানা ভাসানী মাঠে নামলেন। তিনি তখন আইয়ুব খানের বিরুদ্ধে 5 বছর পরে প্রথম মুখ খুললেন। তখন শেখ মুজিবুর রহমান জেলে, এবং তখন মৌলানা ভাসানী বললেন আগরতলা মামলা প্রত্যাহার করতে হবে, শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে। তখন শেখ মৌলানা ভাসানীর সে বক্তৃতাগুলো, আমার একটা বক্তৃতা দেখার সৌভাগ্য হয়েছিল 1968 সালে অথবা 1969 সালের জানুয়ারি মাসের দিকে। পল্টন ময়দানে দাঁড়িয়ে মৌলানা ভাসানী বক্তৃতা দিচ্ছেন। পল্টন ময়দানের পাশেই কিন্তু গভর্নর হাউস, যেটা এখন রাষ্ট্রপতি ভবন। মোনায়েম খান তখন গভর্নর। মৌলানা ভাসানী বক্তৃতা দিয়ে বলছেন লক্ষ লক্ষ লোক পল্টন ময়দানে, এই গভর্নর মোনায়েম খান, তুমি বলো আমাদের জনসভায় মানুষ হয় না, তুমি তোমার বাবুর্চিখানার জানলা দিয়া ফুসকি দিয়ে দেখো এই মাঠে কত লক্ষ লোক। এই ধরনের বক্তৃতা দিচ্ছেন মৌলানা ভাসানী। জনগণ তো পারলে গভর্নর মোনায়েম খানের বাড়িতে গিয়ে হামলা করে। তো উনি মাঠে নামলেন। শেখ মুজিবুর রহমান তখন জেলে। 68 সালের ডিসেম্বর থেকে 69 সালের মার্চ পর্যন্ত মৌলানা ভাসানী আন্দোলন করে আইয়ুব খানকে পতনের জন্য তার একটা বিরাট ভূমিকা পালন করলেন। তবে আন্দোলনটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের মুক্তি এবং আগরতলা মামলা প্রত্যাহার করো। বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে এবং 1969 সালের 4 জানুয়ারি
অল পার্টি স্টুডেন্ট অ্যাকশন কমিটি তৈরি করা হলো। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ নামে একটা সংগঠন গঠিত হলো। সেখানে কারা ছিল? পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের দুই গ্রুপ, মস্কোপন্থী এবং বেজিং পন্থী। মস্কোপন্থীর নেতা ছিলেন শামসুদ্দোহা, আর প্রেসিডেন্ট সেক্রেটারির নাম মনে আসছে না। আর বেজিং পন্থী, পিকিং পন্থী ছিলেন মাহবুবুল্লাহ এবং মোস্তফা জামাল হায়দার, এরা ছিলেন নেতা। আর ছাত্রলীগের থেকে ছিলেন তখন ছাত্রলীগের আব্দুর রউফ, খালেদ মোহাম্মদ আলী সেক্রেটারি, আব্দুর রউফ প্রেসিডেন্ট, তোফায়েল আহমদ ডাকসুর ভিপি। এই ডাকসুর ভিপি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের চেয়ারম্যান। কেন কোন দলের লোককে দিয়ে সভাপতি করা হবে, ডাকসুর ভিপি নিরপেক্ষ, তাকে দিয়ে সভাপতির দায়িত্ব দেওয়া হলো। এবং তার ফলে তোফায়েল আহমদের রাইজ। তোফায়েল আহমদ কিন্তু এসেছিলেন ভোলা মফস্বল থেকে। ছাত্র ইউনিয়নের ভিতরে তখন নুরে আলম সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, এদের ভিতরে কম্পিটিশন। এই কম্পিটিশনের জন্য তখন তোফায়েল আহমদকে ডাকসুর ভিপি হিসাবে নমিনেট করে তাকে জিতিয়ে আনা হলো। তোফায়েল আহমদ এবং ওইখানে ছিলেন এনএসএফ, ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশনের দুই গ্রুপ ছিল। একটা ছিল পাকিস্তানপন্থী আইয়ুব খান পন্থী, আরেকটা ছিল আইয়ুব খান বিরোধী পন্থী। এই যে তখন সেখানে মাহবুবুল হক দোলন এবং নাজিম কামরান চৌধুরী, যিনি ডাকসুর জিএস ছিলেন, তারা মিলে এই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হলো। তখন আমি জাতীয় এই ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশনের জিন্নাহ হলের প্রেসিডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সংগ্রাম পরিষদের অন্যতম নেতা। 1969 সালে, 69 সালের একটা ঘটনা আপনাদের না বললে এই 69-এর আন্দোলন, ছাত্র আন্দোলনের ব্যাপারটা ঠিক বুঝতে পারবেন। 1969 সালের 16ই জানুয়ারি, তারিখগুলো মনে আছে আমার স্পষ্ট। 16ই জানুয়ারি বেলা 10টা-11টার দিকে নাজিম কামরান চৌধুরী জিএস, তখন জিএস এবং ভিপি, ডাকসুর জিএস এবং ভিপির অফিস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একতলায়, এই মধুর ক্যান্টিনে যাওয়ার দিকটা যেখানে আর্টস বিল্ডিং, ওখানে আগে দুটো দরজা ছিল, এখন বন্ধ করে দেওয়া হয়েছে। লাইব্রেরিতে যাওয়ার এবং মধুর ক্যান্টিনে যাওয়ার রাস্তা ছিল, দুইটা গেট ছিল একতলায়। ওই গেটের পাশেই একটা রুমে ছিল তোফায়েল আহমদ ভিপি, আর একটা রুমে ছিল নাজিম কামরান চৌধুরী সাধারণ সম্পাদকের অফিস। আমরা কামরান ভাইয়ের সঙ্গে ওনার রুমে ছিলাম। উনি বললেন চলো তোফায়েল আহমদের সঙ্গে কথা বলি, আমরা আগরতলা মামলা এই উচ্ছেদের জন্য আগরতলা মামলা প্রত্যাহার করার দাবি নিয়ে আন্দোলন করব। তোফায়েল আহমদের কাছে গিয়ে বলছেন, তোফায়েল চলো আমরা রাস্তায় নামি, আগরতলা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমরা একটা গণ আন্দোলন করি। পশ্চিম পাকিস্তানে অলরেডি শুরু হয়ে গেছে আইয়ুব খান বিরোধী আন্দোলন, আমরা গণতন্ত্রের জন্য এবং বিশেষ করে আগরতলা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমরা মাঠে নামবো। তোফায়েল আহমদের ওই চেহারা আমার এখনো স্পষ্ট মনে আছে, পাঞ্জাবি পরা, কোকড়া চুল। এই ভদ্রলোক তখন বলছেন, নাজিম কামরান চৌধুরীকে বলছেন, কামরান তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আগরতলা মামলা একটা রাষ্ট্রদ্রোহী মামলা। এই আগরতলা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে রাস্তায় নামলে পুলিশ না মিলিটারি গুলি করে মারবে। তো নাজিম কামরান চৌধুরী ওই বাংলা ভাষা একটা যে আমরা একটা স্ল্যাং গালির মতো বললেন, তোমরা এটা ফালাও গিয়া, আমি কালকে রাস্তায় নামতেছি। 17ই জানুয়ারি 1969 সাল শুক্রবার, সেই দিন আর্টস বিল্ডিং এর সামনে নাজিম কামরান চৌধুরী হকি স্টিক আর কিছু ইট পাটকেল নিয়ে, ওখানে পুলিশ ছিল, পাহারা ছিল, ওদের উপর ঢিল মারা শুরু করলো। এর ভিতরে অগ্রণী ভূমিকা পালন করেছে শহীদ বদিউল আলম, এই যে ঢাকার ক্র্যাক প্ল্যাটুনের যিনি আর্মির বিরুদ্ধে গুলি করে মেরেছিল। এই রুমি এবং বদির ফাঁসি হয়। এই বদি কিন্তু এনএসএফ এর মেম্বার, এনএসএফ এর সেন্ট্রাল কমিটির মেম্বার বদিউল আলম। তাকে এই পরে আর্মি মেরে ফেলে, এনএসএফ এর কর্মী। সে কিন্তু ওই রাস্তায় নেমে হকি স্টিক দিয়ে মারামারি করলো। ছাত্রলীগ মাঠে নামেনি, বিপ্লবী ছাত্র ইউনিয়ন এবং এনএসএফ এই দুটো দল 1969 সালের আন্দোলন শুরু করলো। যদিও
চার পার্টি মিলে একটা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল 4 জানুয়ারি, কিন্তু 16 এবং 17 এবং 18 জানুয়ারিতে রাস্তায় তারা নামেনি। 18 জানুয়ারির কথা আমার মনে আছে, ছাত্রলীগের প্রেসিডেন্ট আব্দুর রউফ উনি তৎকালীন জিন্না হল, সূর্য সেন হলের গেটে দাঁড়িয়েছিলেন, উনি মাঠে আসেননি। সিরাজুল আলম খান একবার এসে তখন উনি সাহস সঞ্চার করে ইকবাল হল থেকে বেরিয়ে ওই আমাদের আর্টস বিল্ডিং এর ওখানে নাজিম কামরান চৌধুরী বক্তৃতা দিচ্ছেন বটতলায়, এই বটতলায় এসে 5 মিনিট থেকেই সিরাজুল আলম খান আবার টুক করে ইকবাল হলে চলে গেলেন, কেননা পুলিশ দেখলে তাকে গ্রেপ্তার করে ফেলবে। ছাত্রলীগ মাঠে নামেনি, 17 তারিখও না, 18 তারিখও না। তখন বেইজিং পন্থী ছাত্র ইউনিয়ন, মাহবুবুল্লাহ এবং মোস্তফা জামাল হায়দারের দল আর ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্টের দোলন গ্রুপ এই পুলিশের সঙ্গে মারামারি করেছে। পুলিশ টিয়ার গ্যাস মারছে, আমরাও ঢিল মারছি। তখন কলা ভবনের 4 তলা নির্মাণ হচ্ছিল। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন তখন 3 তলা ছিল, 4 তলা বানানোর ইট গুলো ওখানে ছিল। আমরা সমস্ত ইট ভেঙে ভেঙে একটা পাহাড় করেছিলাম, ওই ইটের বড় বড় টুকরা আমরা পুলিশকে ছুড়ে মারতাম, ওরা টিয়ার গ্যাস মারতো, আমরা ইট মারতাম। এভাবে 17 তারিখ গেল, 18 তারিখ গেল, 19 তারিখে ছাত্রলীগের টনক নড়লো, তারা তখন মাঠে নামলো এবং 20 তারিখে হয়ে গেল বিরাট প্রসেশন, প্রায় 10,000 ছেলে মেয়ে ঢাকা কলেজ থেকে শুরু করে জগন্নাথ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই মিলে রাস্তায় নেমে গেল। আমরা ভাইস চ্যান্সেলরের বাড়ির সামনে দিয়ে আমরা গিয়ে ওই মেডিকেল কলেজের ওখান দিয়ে প্রসেশন করে যাচ্ছি। তখন আসাদুজ্জামান নামে ছাত্র ইউনিয়নের এক কর্মীকে পুলিশ সার্জেন্ট ছিল হাফিজ, সার্জেন্ট হাফিজ জিপে করে ওখানে যাওয়ার সময় পিস্তল দিয়ে গুলি করে আসাদুজ্জামানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হত্যা করলো। তারপরে আন্দোলন চলে গেল জনগণের হাতে। 24শে জানুয়ারি মাস আপসার্জ হলো, আদমজি জুডিল থেকে শুরু করে টঙ্গীর বিভিন্ন কলকারখানা থেকে লক্ষ লক্ষ শ্রমিক জনতা রাস্তায় নামলো এবং এই আন্দোলনের ফলেই আগরতলা কনস্পিরেসি মামলার যে ট্রাইব্যুনাল ছিল, ট্রাইব্যুনালের জাস্টিস ছিলেন এস এ রহমান। বাংলা একাডেমির কাছে একটা লাল বাংলোতে উনি থাকতেন, সেই বাংলায় আগুন ধরিয়ে দেওয়া হলো। জাস্টিস রহমান ওখান থেকে কোনোভাবে যান বাঁচিয়ে উনি পালিয়ে গেলেন। এটা হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকের ঘটনা এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আন্দোলন আরো তুঙ্গে উঠলো। মৌলানা ভাসানীর নেতৃত্বে গ্রামে গঞ্জে আন্দোলন শুরু হয়ে গেল। জালো জালো আগুন জালো, এই স্লোগান প্রথম আসলো। এবং ঘেরাও, তখন শ্রমিকেরা করলো কি, মালিকদের ঘেরাও করতো। এই যে এখন যে ঘেরাও দেখি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাইস চ্যান্সেলর অফিস ঘেরাও করে, একটা ডিসির অফিস ঘেরাও করে, ইউএনের অফিস ঘেরাও করে। এই ঘেরাও ব্যাপারটা চালু হলো 1969 সালে মৌলানা ভাসানীর নেতৃত্বে। টাইম পত্রিকাতে আমেরিকাতে ভাসানীর উপর কাভার বেরো, প্রফেট অফ ভায়োলেন্স, প্রফেট অফ ভায়োলেন্স মৌলানা ভাসানীর নামে কাভার স্টোরি, এবং বলা হচ্ছে ফায়ার ইটিং মৌলানা, দ্য ফায়ার ইটিং মৌলানা, দ্য প্রফেট অফ ভায়োলেন্স। তখন ভাসানী তুঙ্গে। আন্দোলন মানে গ্রামে গঞ্জে ইউনিয়ন পরিষদের যারা ইউনিয়ন কাউন্সিলর, যারা মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, এই বেসিক ডেমোক্রেসি মেম্বার ছিল, এদেরকে লোকে পিটিয়ে মারা শুরু করলো এবং অনেককে তারা মেরে ফেললো। এবং তখন আইয়ুব খান সরকার নাজেহাল, মুনায়েম খানকে সরিয়ে দিল, এম এন হুদাকে গভর্নর করলো, তারপরেও রক্ষা হচ্ছে না। তখন 22শে ফেব্রুয়ারি আন্দোলন তুঙ্গে চলে গেল। মানে যাওয়ার আগের একটা ঘটনা বলি, যেখানে আমার এই অধমের একটা ছোট্ট ভূমিকা ছিল। 1969 সালের 18ই ফেব্রুয়ারি আমি শেখ মুজিব হাসিনার প্রাক্তন অ্যাডভাইজার ইকবাল সোবহান চৌধুরী এবং ফজলুল হক চৌধুরী এবং ফজলুল হক ওসমানী, এই 4 জন মিলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরণ অনশন ধর্মঘট, এই আগরতলা মামলা প্রত্যাহার এবং এদেরকে বিনা শর্তে মুক্তিদান, এই 2 দফার দাবিতে আমরা ওখানে 4 দিন ব্যাপী অনশন ধর্মঘট করলাম এবং বটতলায় এবং ওই চাদর বিছিয়ে সামিয়ানা বিছিয়ে আমরা ওখানে থাকলাম। এরপরে 22শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান মুক্তি পেলেন। তাকে সেন্ট্রাল জেল থেকে বিনা কোনো চার্জ, সমস্ত চার্জ উজ্জ্ব করে তাকে
মুক্ত করা হলো এবং আগরতলা মামলা প্রত্যাহার করা হলো। এই যে শামসুর রহমান খান, আহমদ ফজলুর রহমান, রুহুল কুদ্দুস থেকে শুরু করে এই কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন থেকে শুরু করে সব 35 জনকে তারা ছেড়ে দিল এবং শেখ মুজিবুর রহমান ট্রাকে করে সেন্ট্রাল জেল থেকে ট্রাকে করে সোজা উনি এই কলা ভবনের সামনে বটতলার সামনে এসে আমাদের অনশন ধর্মঘট ভাঙালেন। আমার এখনো মনে আছে, আমার লাল ডায়েরি ছিল, উনি একটা অটোগ্রাফ দিলেন, অটোগ্রাফ নিলাম, উনি বললেন তোরা আয়, ওদের সঙ্গে কথা হবে। তো ওইটা একটা ঐতিহাসিক মোমেন্ট ছিল। আইয়ুব খানের পতন হলো এবং শেখ মুজিবুর রহমানের যে উত্থান তো অলরেডি হয়ে গেছে। 22শে ফেব্রুয়ারি তিনি একেবারে পপুলারিটির জনপ্রিয়তার তুঙ্গে, একেবারে তুঙ্গে চলে গেলেন এবং মৌলানা ভাসানী আন্দোলন করে উনাকে মুক্ত করলেন। এবং 25শে মার্চ 1969 সাল কি হলো, জেনারেল এহিয়া খান এই আইয়ুব খানকে অপসারিত করে পাকিস্তানের চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর এবং প্রেসিডেন্ট হলেন। ইতোমধ্যে একটা ঘটনা ঘটলো, আইয়ুব খান বক্তৃতা দিয়ে বললেন যে আমি আর প্রেসিডেন্সিয়াল নির্বাচনে দাঁড়াবো না এবং আমি চাই অপোজিশনের সঙ্গে একটা আলোচনা করে পাকিস্তানে যাতে সুষ্ঠু নির্বাচন হয় তার জন্য একটা গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করব। আইয়ুব খান তখন ডাকলেন মৌলানা ভাসানী এবং পশ্চিম পাকিস্তান থেকে জুলফিকার আলী ভুট্টো ওই আইয়ুব খানের গোল টেবিল বৈঠকে গেলেন না, কিন্তু পূর্ব পাকিস্তান থেকে শেখ মুজিবুর রহমান বলা হলো উনি প্যারোলে যাবেন। সবাই বললো না, প্যারোলে না, তাকে মুক্ত মানুষ হিসাবে নিতে হবে, জামিনে না। তার আগরতলা মামলা যে প্রত্যাহার করা হয়েছে এটা একেবারে কাগজে কলমে সম্পূর্ণ 100% প্রত্যাহার করে শেখ মুজিবুর রহমানকে মুক্ত ঘোষণা না করা পর্যন্ত তিনি ইসলামাবাদে যাবেন না। আইয়ুব খান ওটা মানতে বাধ্য হলেন এবং শেখ মুজিবুর রহমান মার্চের প্রথম দিকে উনি পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে গেলেন। তার সঙ্গে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে একজন ছিলেন ইয়াং একজন ব্যারিস্টার মওদুদ আহমদ। ব্যারিস্টার মওদুদ আহমদ তখন এই আগরতলা মামলাতেও কিন্তু উনি একজন কৌশলী হিসাবে পরামর্শ দিয়েছেন এবং শেখ মুজিবুর রহমানের সঙ্গে ইসলামাবাদে গেলেন অ্যাডভাইজার। আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে আরটিসিতে জিজ্ঞাসা করলেন যে আপনি কি 6 দফার মাধ্যমে পূর্ব পাকিস্তান আগ্রহে ফেলতে চান? শেখ মুজিবুর রহমান বললেন না, আপনি আমাদের 6 দফা পড়ে দেখেন, কোথাও পাকিস্তান ভাঙার কথা বলা হয় নাই। এবং আইয়ুব খান শেখ মুজিবুর রহমান এবং মওদুদ আহমদকে ডাকলেন ডিনারে, এক্সক্লুসিভ ডিনার, যেটা মওদুদ আহমদের বইতে সূত্র ইনফরমেশন গুলো দেওয়া আছে। 13ই মার্চ 1969 সাল আইয়ুব খান শেখ মুজিবুর রহমান এবং মওদুদ আহমদের সঙ্গে ডিনার করছেন প্রেসিডেন্ট হাউস। ওনার সঙ্গে আইয়ুব খানের অ্যাডভাইজাররা ছিল। সেখানে মওদুদ আহমদকে দিয়ে শেখ মুজিবুর রহমান ড্রাফট করলেন পাকিস্তানের কনস্টিটিউশন। ওই কনস্টিটিউশন আইয়ুব খানের সামনে পেশ করা হলো। এই যে দেখেন, 6 দফা ভিত্তিক ইউনাইটেড পাকিস্তানের আমরা শাসনতন্ত্র তৈরি করেছি। 6 দফা দিয়ে যে শাসনতন্ত্র হবে সেটা পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানানোর কোনো শাসনতন্ত্র নয়। এই ইনফরমেশনটা আমার বইতে আছে, কিন্তু এটা অনেকেই এটা বলেন না যে শেখ মুজিবুর রহমান পাকিস্তান রাখার জন্য চেষ্টা করেছেন। ইতোমধ্যে এহিয়া খানের সরকার চলে আসলো, তারা একটা শিক্ষা কমিশন তৈরি করল। 1969 সালের এই অগাস্ট মাসের দিকে, 1969 না 70 সালটা আমার মনে নেই, একটা শিক্ষা কমিশন করা হলো এয়ার মার্শাল নূর খানের নেতৃত্বে, বলা হচ্ছে নূর খান কমিশন। ওই কমিশনে রিকমেন্ড করা হলো যে পাকিস্তানে একটা ইসলামী ধর্মীয় শিক্ষা ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হোক, যেটা নিয়ে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ সবাই রাস্তায় নামলো যে না, আমরা ইসলাম ভিত্তিক না, আমরা একটা সেকুলার শিক্ষা ব্যবস্থা চাই, ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চাই। এটা নিয়ে ইসলামী ছাত্র সংঘের সঙ্গে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন মারামারি লেগে গেল। ইসলামী ছাত্র সংঘের, যেটাকে পরে ইসলামী ছাত্র শিবির হলো, ইসলামী ছাত্র সংঘের আব্দুল মালেক নামে এক ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো রেসকোর্সের সামনে। টিএসসিতে মিটিং হচ্ছিল, মিটিং থেকে বেরিয়ে আফমা মাহবুবুল হক এবং হাসানুল হক ইনু লাঠি হাতে, ওই রড হাতে ওই আব্দুল মালেককে পিটিয়ে হত্যা করলো। এবং তার মানে তখন অলরেডি সিরাজুল আলম খানের দলভুক্ত যারা ছিল, আফমা মাহবুবুল হক, যেটাকে আমরা বলতাম নোয়াখালী গ্রুপ, জাসদের আপনি লক্ষ্য করে দেখবেন, জাসদের
একটা বিরাট অংশের নেতৃত্ব আসছে নোয়াখালী থেকে। সিরাজুল আলম খান নোয়াখালীর, আসম আব্দুর রব পরে যিনি ডাকসুর ভিপি হলেন তিনি নোয়াখালীর, আফম মাহবুবুল হক নোয়াখালী, আফতাব আহমদ পরে ডক্টর হয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন তিনিও নোয়াখালী, যিনি জয় বাংলা স্লোগান তৈরি করেছিলেন আফতাব আহমদ। তো যাই হোক, এই 1969 সালে তখন চলছে আন্দোলন, তখন চলে যাওয়ার পরে 6 দফা ভিত্তিক আন্দোলন, কিন্তু শেখ মুজিবুর রহমানের হাতে আন্দোলন পুরোটা নিয়ন্ত্রণে নেই। ছাত্ররা ডেকে নিয়ে ওনাকে করলো 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে, সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে এই যে তোফায়েল আহমদ তাকে একটা উপাধি দিলেন যে আমরা আজ থেকে শেখ মুজিবুর রহমানকে মুজিব ভাই নয়, আমরা ওনাকে বঙ্গবন্ধু হিসাবে ডাকবো। এই যে প্রথম বঙ্গবন্ধু টাইটেল দেয়া হলো। এবং তার কিছুদিন পরেই মার্চ মাসে 69 সালে আওয়ামী লীগের একটা প্রজেকশন মিটিং ছিল পল্টন ময়দান। ইলেকশন মানে আকাশে বাতাসে তখন নির্বাচনের কথা উঠছে। এই আখান নির্বাচন ঘোষণা করেছেন, 70 সালের ভিতর নির্বাচন হবে। আওয়ামী লীগ তখন মাঠে নেমেছে, সব দল মাঠে নেমেছে। তখন আওয়ামী লীগের মিটিং হবে, মিটিং একটা বিরাট ব্যানার, ওই ব্যানারটা কালো কালো কাপড়ের একটা ব্যানার, ওখানে সাদা অক্ষরে বড় বড় করে লেখা জয় বাংলা। এটা তো আফতাব আহমদ মধুর ক্যান্টিনে প্রথম এটা রেইজ করলো, পরে ওটা হয়ে গেল পরে যারা জাসদপন্থী ছাত্র লীগ করে তাদের স্লোগান। শেখ মুজিবুর রহমান ওই স্লোগান দেখে আপত্তি করলেন, উনি বললেন তোরা এটা কি লিখেছিস? তখন সিরাজুল আলম খান, আসম আব্দুর সবাই বললেন বঙ্গবন্ধু এখন থেকে এটাই আমাদের স্লোগান, পাকিস্তান জিন্দাবাদ নয়। পরে কিন্তু শেখ মুজিবুর রহমান জয় বাংলা বলতেন, জয় বাংলা, এবং উনি আবার সঙ্গে বলতেন জয় পাকিস্তান। এবং গ্রামে গঞ্জে তখন কিন্তু অলরেডি খুনাখুনি মারামারি চলছে। কমপক্ষে 200 জন মুসলিম লীগ কর্মী এবং নেতা এই ভানির এই যে জ্বালাও পোড়াও ঘেরাও আন্দোলনে মারা যায়। গ্রামের লোকজন পিটিয়ে মেরে ফেলে। নির্বাচন আসলো, কিন্তু ভাসানী নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তিনি বললেন ভোটের আগে ভাত চাই। শেখ মুজিবুর রহমানের প্রজ্ঞা দেখেন, উনি কিন্তু বললেন না আমরা নির্বাচন করব। এবং ওই নির্বাচনে 1970 সালের 7ই ডিসেম্বর এবং ভোলা এবং অন্যত্র সাইক্লোন হওয়ার জন্য কিছুদিন পরে নির্বাচন হলো। ওই নির্বাচনে আওয়ামী লীগ 300 সিটের ভিতরে 160 সিট তারা লাভ করল, 160টা, এবং নিরঙ্কুশ মেজরিটি পেয়ে তারা নির্বাচনে জিতলো। এবং নির্বাচনে যে তার পরপরই দেখতে পাচ্ছি আমরা যারা পরে জাসদপন্থী ছাত্রলীগ করলো, এই আফতাব আহমদ, আফম মাহবুবুল হক এর নেতৃত্বে বিভিন্ন হলে যেখানে যেখানে ছাত্রলীগ বিরোধী দলগুলো ছিল, এনএসএফ বিশেষ করে, এনএসএফ কে তারা সিঙ্গেল আউট করে তারা আন্দোলন করার পরেও আমাদের সবাইকে তারা শত্রু পরিগণিত করে রড লাঠি ছুরি নিয়ে হামলা করলো। এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট রূপ দেখছেন, এটা সূত্রপাত করলো যারা পরে জাতীয় সমাজতান্ত্রিক দল করেছে, সিরাজুল আলম খানের দল, ছাত্রলীগের একটা স্প্লিন্টার গ্রুপ। শেখ মুজিবুর রহমানের সঙ্গে এদের ভালো সম্পর্ক ছিল না, আপাত দৃষ্টিতে তারা শেখ মুজিবুর রহমানের নামে কাজ করত, কিন্তু নির্দেশনা আসতো সিরাজুল আলম খানের কাছ থেকে। কেন সিরাজুল আলম খানের এই গ্রুপ শেখ মুজিবুর রহমানের এই যে পাকিস্তান এক রেখে পাকিস্তানের শাসনতন্ত্র তৈরি করার 6 দফা যে আন্দোলন, সেটাতে সিরাজুল আলম খানদের সমর্থন ছিল না। সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, তারপরে আফতাব আহমদ, আফম মাহবুবুল হক, হাসানুল হক ইনু, এরা ঘোর বিরোধী। তারা বলেছে 6 দফা না, 1 দফা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই স্লোগান প্রথম আসলো ওই যে 69 সালে আন্দোলনে। আমরা যখন রাজপথে, তখন এই স্লোগান গুলো আমরা প্রথম শুনলাম। পদ্মা মেঘনা যমুনা আমাদের ঠিকানা, পিন্ডি না ঢাকা, পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তার সঙ্গে আরেকটা ফ্যাসিস্ট স্লোগান আসলো। একটা ফ্যাসিস্ট স্লোগান বেশিরভাগ রাত্রে বেলা দেওয়া হতো, 1টা 2টা মাওড়া ধরো, সকাল বিকাল নাস্তা করো। এই স্লোগানটা রাত্রে বেলা এই স্লোগানটা দেওয়া হতো, মানে অবাঙালিদের বিরুদ্ধে, ওদেরকে পারলে হত্যা করো। এবং তখন জালো জালো আগুন জ্বলো, এই পরিস্থিতিতে নির্বাচনে শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশ নিয়ে বিজয়ী হলেন। এবং
3rd জানুয়ারি, 3রা না 4থা জানুয়ারি, আমার তারিখটা একটু আমি বইতে লেখা আছে, দেখলে বুঝবো, 3রা জানুয়ারি অথবা 4থা জানুয়ারি 1971 সালে তৎকালীন রেসকোর্স ময়দানে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এবং আওয়ামী লীগ থেকে মনোনীত পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের নির্বাচিত এবং মনোনীত যারা নির্বাচন করেছিল তাদের একটা শপথ গ্রহণ অনুষ্ঠান হল। লক্ষ লক্ষ লোক রেসকোর্স ময়দান, এই অধম সেখানে হাজির, দাঁড়িয়ে শুনছি। সেই তারা সেখানে পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছিল, কেউ জেতেনি, তারাও এসেছিলেন পশ্চিম পাকিস্তান থেকে। তখন শেখ মুজিবুর রহমান দেখাচ্ছেন যে আমি, আমার দল 6 দফা এবং আওয়ামী লীগ এক পাকিস্তানে বিশ্বাস করে, এবং যে নির্বাচন তারা জিতলেন, একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভুলে যাবেন না। এহিয়া খান প্রেসিডেন্ট, উনি নির্বাচনের কতগুলা কন্ডিশন দিলেন। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, LFO, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এহিয়া খান জারি করলেন, এবং প্রতিটা দল, আওয়ামী লীগ, মুসলিম লীগ, জামাতে ইসলামী, যারা যারা নির্বাচন করেছে সবাইকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার আমি মানি এরকম সিগনেচার দিয়ে তাদেরকে নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করতে হয়েছে। শেখ মুজিবুর রহমানকেও করতে হয়েছে। লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে কি ছিল? যে আমরা পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি, পাকিস্তান একটা ইসলামিক রিপাবলিক থাকবে, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানে বিশ্বাস করি, শরিয়া এবং কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন পাকিস্তানে হবে না, এই আদর্শে আমরা বিশ্বাস করি। তার মানে শেখ মুজিবুর রহমান সহ যারা যারা নির্বাচন করেছেন তাদেরকে দস্তখত করে একটা ডিক্লারেশন সাইন করতে হলো, যেটা এহিয়া খানের লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, যে আমরা ইসলাম এবং পাকিস্তানের সংহতি রক্ষা করার নামে নির্বাচন করছি। এই নির্বাচন সেখানে ওই 4ঠা জানুয়ারি বা 3রা জানুয়ারি যে ওথ টেকিং হলো, ওই বক্তৃতা যখন শেষ হলো তখন শেখ মুজিবুর রহমান বললেন জয় বাংলা। তারপরে উনি বললেন জয় পাকিস্তান। আমার এখনো কানে ওটা রিভারভারেট করছে। যারা আমার বয়সী, যারা ওখানে ছিলেন, যারা আমার অনুষ্ঠান দেখছেন, তারা বলবেন আমি সত্য বলছি না বানিয়ে বলছি। আমি আমার অনুষ্ঠান দেখেন, শেখ শহীদুল ইসলাম ভাই, শহীদ ভাইকেও বলছি, আপনাকে আমি পাঠাবো আমার এই শো। আপনি ওই বক্তব্য সেই সময় সেদিন রেসকোর্স ময়দানে ছিলেন, আপনি বলেন শেখ সাহেব সেদিন জয় বাংলার সঙ্গে জয় পাকিস্তান বলেছিলেন কিনা। যাই হোক, ইতোমধ্যে যেটা আমেরিকার সেন্ট্রাল কনসাল জেনারেল ঢাকাতে ছিলেন আর্চার ব্লাড, যার ওই যে ব্লাড টেলিগ্রাম খুব বিখ্যাত হয়, তিনি এই যে পাকিস্তানি সৈন্যবাহিনী যে পূর্ব পাকিস্তানে বাংলাদেশে যে গণহত্যা করেছে তার ডকুমেন্টারি উনি আমেরিকাতে পাঠিয়েছেন, কিন্তু নিক্সন সরকার সেটা কোনো পাত্তা দেয়নি। তারা পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় বিশ্বাস করত, কারণ পাকিস্তান হলে পারে থাকলে তারা একটা শক্তিশালী দেশ, সেন্টো এবং সিয়াটোর মেম্বার, সেন্ট্রাল টিটি অর্গানাইজেশন এবং সাউথ ইস্ট এশিয়ান টিটি অর্গানাইজেশন, যেটাকে বলা হতো এশিয়ান নেটো, এশিয়ান নেটোর মেম্বার হচ্ছে পাকিস্তান। সুতরাং পাকিস্তান ভাঙার ঘোর বিরোধী ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, পশ্চিম ইউরোপ এবং আমেরিকা পাকিস্তান ভাঙার ঘোর বিরোধী ছিল। এবং তারা সেখানে একটা ডকুমেন্ট বের করেছে, আমেরিকান গভর্নমেন্ট সিক্রেট ডকুমেন্ট আর্চার ব্লাড। সে ডকুমেন্টটা কি? এটা পাবলিশ করেছে 29শে জানুয়ারি 1971 সাল। 29শে জানুয়ারি 1971 সাল আমেরিকার এই সেন্ট্রাল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের ডকুমেন্ট, একটা ডকুমেন্ট আসছে যে শেখ মুজিবুর রহমানের সঙ্গে এহিয়া খানের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী এই নির্বাচন তো হয়ে গেছে, এখন পাকিস্তানের যে সরকার হবে সেই সরকারের কাঠামো কি হবে সেই নিয়ে এহিয়া খানের সঙ্গে শেখ মুজিবুর রহমানের আন্ডারস্ট্যান্ড। এই ডকুমেন্ট অন্য কোনো বইয়ে ব্যবহার করা হয় নাই, আমার এই বইয়ে আমি ব্যবহার করেছি, একেবারে ফুটনোট দিয়ে, ইন্টারভিউ দিয়ে, সবকিছু দিয়ে। ওই ডকুমেন্টে কি হলো? এহিয়া খান পাকিস্তানের প্রেসিডেন্ট থাকবেন,
আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার হবে পাকিস্তানের, শেখ মুজিবুর রহমান হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এহিয়া খান হবেন প্রেসিডেন্ট এবং স্পিকার হবেন জহিরুদ্দিন আহমেদ। এই আওয়ামী লীগের বিহারি ভদ্রলোক, যাকে আমি ভোট দিয়েছিলাম, জাল ভোট দিয়ে ওনাকে আমি ভোট দিয়েছিলাম ৭০ সালের নির্বাচনে, জহিরুদ্দিন হবেন স্পিকার। ফরেন মিনিস্টার ডক্টর কামাল হোসেন, ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রী রহমান সোবহান, কমার্স মিনিস্টার মতিউর রহমান অথবা চট্টগ্রামের এম.আর. সিদ্দিকী, এবং সিনিয়র মিনিস্টার হবেন একজন ইম্পর্টেন্ট মিনিস্টার, তার পোর্টফোলিও ঠিক করা হয় নাই, সৈয়দ নজরুল ইসলাম। এরা থাকবেন পূর্ব পাকিস্তান থেকে, আর পশ্চিম পাকিস্তান থেকে আরো লোকজন নিয়ে একটা সরকার গঠন করা হবে। যারা বলেন 1970 সালের আগেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কথা চিন্তা করতেন, স্বাধীন বাংলাদেশের কথা চিন্তা করতেন, তারা যে ভুল তার আমি আরেকটা প্রমাণ দিচ্ছি। এই এখানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তো ছিলই। পূর্ব পাকিস্তানে যে নির্বাচন হলো প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, সেখানে মনসুর আলী, ক্যাপ্টেন মনসুর আলী, যিনি হাসিনার এই ছিলেন, শেখ মুজিবুর রহমানের হোম মিনিস্টার ছিলেন, এই নাসিমের বাবা, মনসুর আলী এবং তোফায়েল আহমদের চাইতে সিনিয়র আব্দুর রাজ্জাক ভাই এবং ক্যাপ্টেন মনসুর আলীকে নমিনেশন দেয়া হলো পাকিস্তানের জাতীয় সংসদে না, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সাংসদ হওয়ার জন্য। কি জন্য? মনসুর আলী কি তাজউদ্দিন এই আপনার ডক্টর কামাল হোসেনের চাইতে কম গুরুত্বপূর্ণ বা রহমান সোবহানের চাইতে পেছনে সারির লোক? মনসুর আলী তো বয়সেও শেখ মুজিবুর রহমানের চাইতে 2 বছরের সিনিয়র, 18 সালে জন্ম, আলিগড়ের গ্রাজুয়েট, এবং তাকে ক্যাপ্টেন মনসুর আলী কেন বলা হয়? একটা ফুটনোট টিকা আমি দিয়ে দিই আপনাদের। উনি মনসুর আলী সাহেব আলিগড় বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলেন, উনি মুসলিম লীগ করতেন এবং মুসলিম লীগ ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন ছিলেন। এটা একটা মানে সিভিলিয়ান একটা গ্রুপ, ন্যাশনাল গার্ড অফ মুসলিম লীগ, যারা মোহাম্মদ আলী জিন্নাহকে গার্ড অফ অনার দিত। পাকিস্তান আন্দোলনের যারা একেবারে শিরোধার স্টুডেন্টদের নেতৃস্থানীয় যারা ছিলেন, তাদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, পাকিস্তান মুসলিম লীগ পন্থী ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন পদ অধিকারী। এই মনসুর আলীকে পূর্ব পাকিস্তান সংসদের মেম্বার কেন বানানো হলো? যাতে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি পূর্ব পাকিস্তানের চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী হবেন। মমতা ব্যানার্জি যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তদ্রূপ ক্যাপ্টেন মনসুর আলী হবেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী। যে জন্য তাকে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির যে ইলেকশন, সেই ইলেকশনে জিতিয়ে আনা হল। রাজ্জাক ভাইকেও একটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হবে পূর্ব পাকিস্তানে, সেই জন্য তোফায়েল আহমদ ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার, কিন্তু আব্দুর রাজ্জাক হচ্ছে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বার। ব্যাপারটা বুঝতে পারছেন যে একজন গুরুত্বপূর্ণ লোক মনসুর আলী, আব্দুর রাজ্জাক, এরকম কিছু গুরুত্বপূর্ণ লোককে পূর্ব পাকিস্তান থেকে নমিনেট করা হবে। তার মানে নির্বাচনের আগে বা পরে শেখ মুজিবুর রহমান মনে মনে বাংলাদেশ বানাবেন এই চিন্তা করতেন। এটা একটা কল্পনা, এটা অলিক কল্পনা। এটা বলে শেখ মুজিবুর রহমানকে ছোট করা হয়, বড় করা হয় না। যাই হোক, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে পোস্ট ইলেকশন টেররের কথা বললাম, 1-2টা মাওরা ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এবং এই সময় তারা মাওরা বা নন বেঙ্গলিদের প্রপার্টি আক্রমণ করতে শুরু করলো। নবাবপুর রোডে যত হার্ডওয়্যারের দোকান ছিল, সাইকেলের দোকান ছিল, রেডিও টেলিভিশনের দোকান ছিল, নবাবপুর রোডে বায়তুল মোকাররম মার্কেটে, জিন্নাহ এভিনিউ যেটা বঙ্গবন্ধু এভিনিউ, ওই দোকানগুলোতে হামলা হতো, ইট পাটকেল ছুটতো, এবং মাওরাদের প্রপার্টির জন্য তারা আক্রমণ করা শুরু করলো সেই 1970-এর নির্বাচনের আগেই। এহিয়া খান প্রমিস করলেন যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু একটা বড় কিন্তু, যে জন্য আমরা শেখ মুজিবুর রহমানকে দোষ দিতে পারি না। পাকিস্তানে যারা ছিলেন, জুলফিকার আলী ভুট্টো এবং তার অনুসারী কিছু কট্টর জেনারেল, তারা দেখলেন শেখ মুজিবুর রহমান মেজরিটি পেয়েছে, পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি ছিল তখন, তো ঘুরে ফিরেই তো বাঙালি হবে প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যেটাই বলেন, বাঙালি হবে, আমাদের কি লাভ?
ভুট্টো তো খুবই পাওয়ার ড্রাঙ্ক, উনি ক্ষমতার যাওয়ার জন্য উদ্গ্রীব। উনি বললেন যে বাঙালিদের সঙ্গে এক থাকা যাবে না। এবং পাকিস্তানের কিছু জেনারেল ওমর, জেনারেল পীরজাদা, জেনারেল রহিম খান, এরা তখন চিন্তা করেছেন যে কি করে এই খানের সঙ্গে মুজিবুর রহমানের এই আন্ডারস্ট্যান্ডিংটা নস্যাৎ করে দেয়া যায়। তৎপর ইতিমধ্যে আবার শেখ মুজিবুর রহমান ওই তৎপর তারা করলেন কি, হিয়া খানকে বললেন যে অ্যাসেম্বলি সেশন আপাতত প্রয়োগ করেন। মানে 3 মার্চ 1971 সালে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির সেশন বসার কথা ঢাকাতে, মানে তখন ছিল ঢাকা এবং ইসলামাবাদ, একটা অ্যাসেম্বলি সেশন এখানে বসলে আর একটা ইসলামাবাদে। প্রথম সেশন হবে ঢাকাতে 3রা মার্চ 1971। কিন্তু এই খানের উপর প্রেসার দিয়ে তাকে বলা হলো আপনি এই সেশন স্থগিত করেন। অনির্দিষ্ট কালের জন্য উনি 1 মার্চ 1971 সাল ঘোষণা করলেন রেডিওতে যে অ্যাসেম্বলির এটা স্থগিত করা হলো। ফলে রাস্তায় লক্ষ লক্ষ লোক নেমে গেল, বীর বাঙালি অস্ত্র ধরো, পূর্ব বাংলা স্বাধীন করো, জয় বাংলা, এই স্লোগান তখন রাস্তায় সব জায়গায়। নন কোঅপারেশন, এবং শেখ মুজিবুর রহমান থামিয়ে রাখতে পারছেন না। জনগণ, ছাত্র জনতা তখন সিরাজুল আলম খান নেতৃত্বে ওই 1 দফা আন্দোলনে তারা ওই আন্দোলনটা তখন তুঙ্গে উঠে গেল। শেখ মুজিবুর রহমানের 6 দফার বদলে তখন সব 6 দফা না 1 দফা বলছে, 1 দফা। কিন্তু তখনও কিন্তু পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী কোনো গুলি করেনি, কোনো লোক মারা যায়নি। আগেই একটা সিচুয়েশন তৈরি করা হলো ভায়োলেন্সের মাধ্যমে। নন বেঙ্গলিদের প্রপার্টি আক্রমণ শুরু হয়ে গেল, হত্যা শুরু হয়ে গেল, লুটপাট শুরু হয়ে গেল। শেখ মুজিবুর রহমানের হাতে নিয়ন্ত্রণ নেই। 2রা মার্চ 1971 সাল ঢাকার এই কলা ভবনে ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব এই যে বাংলাদেশের পতাকা উত্তোলন করলেন। তখন সে পতাকার রং ছিল লাল সবুজ, আর ওই লালের ভেতরে সোনালী রঙের বা হলুদ রঙের পূর্ব বাংলার ম্যাপ। এটা নিয়ে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হলো। ওই পতাকা নিয়ে তারা 32 নম্বর রোডে গেল এবং শেখ মুজিবুর রহমানের হাতে ওই পতাকা তুলে দিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, শেখ মুজিবুর রহমান বলছেন এটা তোরা কি করছিস। উনি ভয় পেয়ে গেলেন, উনি চাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, আর আসম আব্দুর রব, আফতাব আহমদ, সিরাজুল আলম খানরা তাকে বাংলাদেশ ঘোষণা করতে বলছেন। উনি মহা বিপদে পড়ে গেলেন। 7ই মার্চে বললেন মিটিং হবে রেসকোর্স ময়দানে। ওখানে ওই মিটিং উনি কি বলবেন? সিরাজুল আলম খানরা বলছে আপনাকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে হবে। উনি বললেন যে দেখো এটা বেআইনি। জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র যদি কোনো একটা অংশ সেই রাষ্ট্র ভাঙার জন্য আন্দোলন করে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে, জাতিসংঘের আইন অনুযায়ী ওটা একটা অপরাধ, এবং যারা এটা করবে তাদেরকে সরকার গুলি করে মেরে ফেলতে পারে। শেখ মুজিবুর রহমান বলছেন আমি এইটা করলে আমাকে পাকিস্তান সরকার যদি মেরেও ফেলে তাদের কোনো নিন্দা হবে না, কোনো বিচার হবে না। সুতরাং আমি জাতিসংঘের এই আইন অবাধ্য করব না, আমি পাকিস্তান ভাঙার কোনো দাবি জানিয়ে বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করব। তিনি তখন পূর্ব পাকিস্তানের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি 14 ডিভিশনের চিফ ছিলেন তখন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। খাদিম হোসেন রাজার কাছে উনি দূত পাঠালেন ক্যান্টনমেন্ট, যে তোমরা আমাকে গ্রেপ্তার করো, আমি রাখতে পারবো না, আমাকে আমার দলের বামপন্থীরা, বিশেষ করে ছাত্ররা আমাকে হত্যা করবে, তোমরা আমাকে গ্রেপ্তার করো। খাদিম হোসেন রাজা বললেন যে 32 নম্বরে যদি পাকিস্তান আর্মি আপনাকে গ্রেপ্তার করতে যায় তবে একটা সিভিল ওয়ার হবে। এই আওয়ামী লীগের নেতা, ছাত্র সমর্থক যারা বন্দুক রাইফেল নিয়ে যার যা ছিল নিয়ে তারা ওখানে হাজির, এবং তারা গুলি করবে পাকিস্তান সেনাবাহিনীর। খাদিম হোসেন রাজা তার বইতে বলছেন, অটোবায়োগ্রাফি, যেটা আমি অনলাইনেও পাওয়া যায়, খাদিম হোসেন রাজা তার বইতে বলছেন স্ট্রেঞ্জার ইন হিজ ওন কান্ট্রি, ইস্ট পাকিস্তান 1969-1971। বইটার নাম হচ্ছে এ স্ট্রেঞ্জার ইন হিজ ওন কান্ট্রি, খাদিম হোসেন রাজা, ইস্ট পাকিস্তান 1969-1971। এই বইয়ের 35 থেকে 40 পৃষ্ঠা যদি পড়েন দেখবেন খাদিম হোসেন রাজা বলছেন যে আমি শেখ মুজিবুর রহমানের দূতকে বলে দিলাম
তুমি গিয়ে ওনাকে বলো উনি যেন স্বাধীনতা ঘোষণা না করেন, করলে কিন্তু ওটা আমাদের রেড লাইন, আমরা কিন্তু অ্যাকশন নেব। এবং খাদিম হোসেন রাজা আবার বলছেন 7ই মার্চে ভোর 3টা না 4টার সময় একেবারে ভোরবেলা আরো 2 জন ছাত্র নেতা ওনার বাড়িতে গেছে। ওই সিকিউরিটি গার্ডটাকে বলে ওনাকে ঘুম থেকে ওঠানো হলো। খাদিম হোসেন রাজা বলছেন আমাকে আরো 2 জন বলছে, এসে বলছে একই কথা বলছে, শেখ সাহেব চান আপনারা ওনাকে গ্রেফতার করুন। উনি বললেন আমি ওদের বলে দিলাম এটা সম্ভব না, এখানে খুনাখুনি হবে, শেখ সাহেবকে গিয়ে বলো উনি যেন স্বাধীনতা ঘোষণা না করেন, আর উনার রক্ষা করার দায়িত্ব তখন আমরা নেব। তো শেখ মুজিবুর রহমান ওই যে বক্তৃতাতে যখন যাবেন, সিরাজুল আলম খানের বইতে আছে, শামসুদ্দিন পেয়ারার বইতে এই যে সিরাজুল আলম খানের যে ইন্টারভিউ নিয়ে যে উনি তার আত্মজীবনী লিখেছেন, সেখানে বলা হচ্ছে যে সিরাজুল আলম খান বলছেন যে আমি শেখ মুজিব বঙ্গবন্ধুকে বললাম, মুজিব ভাইও বলতেন, উনাকে বললাম যে আপনি বলবেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই কথাটাই শেখ মুজিবুর রহমান বললেন। কিন্তু পুরো বক্তৃতাটা যদি আপনি দেখেন, প্রায় 15 না 18 মিনিটের বক্তৃতা, পুরোটাই হচ্ছে একটা গান্ধীয়ান নন কোঅপারেশন মুভমেন্ট, একটা অহিংস, একটা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। এখানে অস্ত্র ধারণের কথা বলা হয় নাই, বলা হয়েছে 1 তারিখে গিয়ে বেতন নিয়ে আসবেন, কল কারখানা বন্ধ থাকবে, অফিস আদালত বন্ধ থাকবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পুলিশ ফায়ার ব্রিগেড থানা সমস্ত কিছু বন্ধ থাকবে। বক্তৃতাতে মনে আছে আপনাদের? সেখানে বলছেন এবং শেষ করছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই লাস্ট লাইন দুটো কিন্তু পুরো বক্তৃতার সঙ্গে যায় না, একটা খাপ ছাড়া ব্যাপার। আবার বক্তৃতা শেষ করছেন উনি জয় বাংলা জয় পাকিস্তান। ওই স্যার আমি একটা বিষয় যদি বলি যে এখানে স্যার ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ব্যাপার বলা হয়েছে, যা কিছু আছে ওই লাইনগুলো পুরো বক্তৃতার সঙ্গে যায় না, ওগুলো সিরাজুল আলম খানদের শিখিয়ে দেওয়া বক্তৃতা। ঘরে ঘরে দুর্গ করে তোলো, এবারে স্বাধীনতা রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, জয় বাংলা জয় পাকিস্তান। ওই জয় পাকিস্তান শব্দটা তখন রেডিও বাংলা পাকিস্তান কিন্তু আওয়ামী লীগের দখলে, তারা শেষটা কেটে দেয়, কিন্তু অরিজিনাল ট্রান্সক্রিপ্টে পাকিস্তানের যে অরিজিনালটা আছে সেখানে জয় পাকিস্তান এখনো আছে। এবং ওখানে প্রত্যক্ষদর্শী যারা, এই নির্মল সেন থেকে শুরু করে এই যে এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, তিনি তো আর পাকিস্তানপন্থী না, তিনি মুক্তিযোদ্ধা। এই যে যেদিন নিয়াজি সারেন্ডার হয় সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন এয়ার ভাইস মার্শাল একে আব্দুল করিম খন্দকার, তিনি তার বইতে লিখেছেন জয় পাকিস্তান। কবি শামসুর রহমানও বলছেন জয় পাকিস্তান, নির্মল সেন বলছেন জয় পাকিস্তান। আমি সেদিন ঢাকায় ছিলাম না, তবে আমার বন্ধু বান্ধব যারা ছিল ওখানে সবাই বলেছে উনি জয় বাংলা এবং জয় পাকিস্তান দুটোই বলেছে। যাই হোক, তো এরপরে আর ঘটনা শেখ মুজিবুর রহমানের নিয়ন্ত্রণে থাকলো না। পাকিস্তান সরকার তাকে গ্রেফতার করেনি, এবং পাকিস্তান সরকারের সঙ্গে যে শেখ মুজিবুর রহমানের আন্ডারস্ট্যান্ডিং ছিল তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে উনি যখন 25শে মার্চ ধরা দিলেন, 25শে মার্চ বা 26শে মার্চ যেটাই বলেন, পাকিস্তান সেনাবাহিনীতে গ্রেফতার করে নিয়ে গেল, তার সঙ্গে সঙ্গে দেখা গেল উনার স্ত্রী, বড় মেয়ে, ছোট মেয়ে এবং সর্বকনিষ্ঠ ছেলে রাসেল, এই 3 সন্তান এবং স্ত্রী এবং জামাই, এদেরকে একটা বাড়ি, ধানমন্ডির একটা বাড়ি খালি করে পাকিস্তান আর্মির তত্ত্বাবধানে তাদের হেফাজতে একটা গাড়ি ছিল, মাসে 1500 টাকা অ্যালাউন্স দিয়ে এই 9 মাস তারা সেখানে থাকলেন। তো এটা তো আন্ডারস্ট্যান্ডিং বিটুইন মুজিব এন্ড ইয়াহিয়া খান, তাকে কি করা হলো না। এবং উনি সেদিনও বলছেন একটা টেলিফোন কল উনি এক্সপেক্ট করছিলেন, টেলিফোন কল আসবে কিনা আমেরিকান এম্বাসির থেকে নাকি ইয়াহিয়া খানের কাছ থেকে একটা টেলিফোন কল উনি এক্সপেক্ট করছিলেন। যাই হোক, উনাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হলো, 9 মাস তার বিচার করা হলো। তিনি ওখানে কিছু মিথ্যা কথা বলেছেন, কিছু আজগুবি কথা বলেছেন, যে ওই জেলখানার চত্বরে মাটি গর্ত করে তাকে তার কবর সৃষ্টি করা হচ্ছিল, তৈরি করা হচ্ছিল, যেটা ওরা বলছে তখন যুদ্ধ লাগছে পাকিস্তানের সঙ্গে, যুদ্ধের জন্য তারা ট্রেঞ্চ বানিয়েছিল, গর্ত করছিল। আর পাকিস্তান সরকার কি, তাদের কি কবরস্থানের অভাব পড়েছে যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ওই মিয়াওয়ালি জেলের ভিতরেই তাকে কবর দিতে হবে?
তারা যে কোনো কবরস্থানে একটা বেনামি তাকে কবর দিয়ে দিতে পারত। তাকে হত্যা করার কোনো প্ল্যান পাকিস্তান সরকারের ছিল না। এবং শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানে তার বিচার হলো, এবং সেই বিচারে কিন্তু উনি অস্বীকার করেছেন যে তিনি পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছেন। উনি বলেছেন, বারবার বলছেন যে আমি স্বাধীনতা ঘোষণা করিনি। তবে সিরাজুল আলম খানের আত্মজীবনীতে, যেটা আমি উদ্ধৃত করেছি এখানে, উনি বলেছেন, সিরাজুল আলম খান বলছেন শেখ মুজিবুর রহমান এই একজন গ্রেটার বরিশালের একজন নেতা, চিত্তরঞ্জন সুতারের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন এবং বললেন যে ভারতে যখন স্বাধীনতা আন্দোলনে যখন তোমরা যাবা তখন উনি তোমাদের দেখাশোনা করবেন। তাজউদ্দিন আহমদ বলছেন যে এই ধরনের কোন ব্যবস্থা শেখ মুজিবুর রহমান করে যাননি। শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে ফিরে এসে বলেন যে আমি জানতাম যে পাকিস্তান আর্মি এটা করবে, সুতরাং আমি ওই ভারতে ট্রেনিং হবে, ক্যাম্প হবে, সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম। তাজউদ্দিন আহমদ বলছেন যে না, এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। যাই হোক, এই চিত্তরঞ্জন সুতার জনিত ঘটনাটা আমি ঠিক মেনে নিতে পারি না। এবং শেখ মুজিবুর রহমান পরে বলছেন, এবং যাই হোক, মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো, প্রায় 50,000 মুক্তিযোদ্ধা ছিল। তবে মুক্তিযোদ্ধার যুদ্ধেই যে বাংলাদেশ স্বাধীন হয়নি তার প্রমাণ হচ্ছে 16 ডিসেম্বরের আগ, মানে ডিসেম্বরের 4 তারিখের আগ পর্যন্ত একটা থানা হেডকোয়ার্টার বা একটা সাব ডিভিশনও মুক্তি বাহিনীর করায়ত্ত হয়নি। এই যে কাদের সিদ্দিকীকে নিয়ে এত বড় বড় কথা বলা হয়, কাদের সিদ্দিকী নাকি 15,000 কাদেরিয়া বাহিনী ছিল, তারা তাহলে টাঙ্গাইল শহরকে দখল করতে পারলো না কেন? ওখানে 1 ব্যাটালিয়ন পাকিস্তানি সৈন্যও ছিল না, কারণ মুক্তিযোদ্ধার হাতে ছিল 303 রাইফেল, হ্যান্ড গ্রেনেড আর স্টেন গান। এটা দিয়ে একটা প্রফেশনাল আর্মির সঙ্গে যুদ্ধ করে উইদাউট এয়ার কভার, উইদাউট হেভি মেশিন গান যুদ্ধে জেতা যায় না। আর পাকিস্তান সেনাবাহিনীর এই যে যারা যুদ্ধে জয়েন করেছিলেন, যারা জিয়াউর রহমান থেকে শুরু করে সবাই, তাদের সংখ্যা কত? 500-600, 1 ব্যাটালিয়নও হবে কিনা সব মিলে। সুতরাং কিছু ইপিআর, কিছু সৈন্য নিয়ে তারা ভারতের ট্রেনিং দিয়েছেন এবং ভারতে তারা যুদ্ধ করেছেন। এবং ভারতের যে এজেন্ডা ছিল যেখানে একটা ভারতপন্থী সরকার তারা বসাবেন, যে জন্য তারা মুজিব বাহিনী নামে একটা স্পেশাল গ্রুপ তৈরি করে, যেখানে সিরাজুল আলম খান এবং ফজল হক মনি, এদের, শেখ তোফায়েল আহমদ, এদের সঙ্গে যোগাযোগ ছিল ব্রিগেডিয়ার ওবান, এই সুজন সিং ওবান। এই সুজন সিং ওবানের গ্রুপ, যেটা এলিট ফোর্স করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের ভিতরে, পরে দেখা গেল বাংলাদেশ হওয়ার পরে তারা হয়ে গেল রক্ষী বাহিনী এবং মুজিব বাহিনীর লোকজন। তবে স্প্লিন্টারটা 71 সালেই গঠন করা হয়েছিল এবং এটা কিন্তু শেখ মুজিবুর রহমানের অজান্তে, তিনি তখন পাকিস্তানের কারাগার। যাই হোক, মুজিবুর রহমানকে আমি দোষ দেই না এগুলোর জন্য। এবং তিনি যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেননি, এটা প্র্যাগম্যাটিক রিজন। এই প্র্যাগম্যাটিজমের জন্য আমি তাজউদ্দিন আহমদের চাইতে শেখ মুজিবুর রহমানকে 100-র ভিতরে, শেখ মুজিবুর রহমান যদি 90 পান, তাজউদ্দিন পাবেন 20 বা 25। কেননা এটা একটা হঠকারিতা ব্যাপার হতো। শেখ মুজিবুর রহমান যদি 25শে মার্চে স্বাধীনতা ঘোষণা করতেন, পাকিস্তান সেনাবাহিনী তাকে হত্যা করলে ইন্টারন্যাশনাল আইনে, আন্তর্জাতিক আইনে কেউ পাকিস্তান সরকারের বিচার করতে পারতো না এবং এটা একটা বেআইনি কাজ হতো, যেটা আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি। প্রভাকরণ, এই যে তামিল টাইগারের নেতাকে যখন মেরে ফেললো শ্রীলঙ্কার আর্মি 2009 সালে, কই পৃথিবীর কোথাও কিন্তু কোনো রা নেই, উচ্চবাচ্য নেই। একটা সিসেশনিস্ট মুভমেন্ট, তামিল ইলাম করতে চেয়েছিলেন প্রভাকরণ, তাকে হত্যা করেছে শ্রীলঙ্কার বাহিনী। এর জন্য কিন্তু বিশ্বে কোনো প্রতিবাদ নেই। হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য একটা কথাবার্তা বলা হয়, কিন্তু প্রভাকরণের হত্যার ব্যাপারে কিন্তু কোনো দেশই কেউ শ্রীলঙ্কার নিন্দা করে না। তদ্রূপ পাকিস্তানের আর্মি যদি শেখ মুজিবুর রহমানকে 26শে মার্চে হত্যা করত, তার কেউ নিন্দা করত। তবে শেখ মুজিবুর রহমান কতগুলো মিথ্যা তথ্য দিয়েছেন যে আমি 25শে মার্চে আমাকে গ্রেপ্তার করার আগেই আমি চট্টগ্রামে ইপিআর বাহিনীর কাছে গোপনে খবর পাঠিয়ে দিই যে তোমরা প্রস্তুত থাকো, যুদ্ধ, তোমরা স্বাধীনতা ঘোষণা করো। স্বাধীনতা ঘোষণা তাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু আবার মেজর রফিক, যিনি ওই যে টেল অফ মিলিয়ন্স বই লিখেছিলেন, শেখ হাসিনার প্রথম হোম মিনিস্টার, মেজর রফিক তার টেল অফ মিলিয়ন্সে বলছেন যে আমরা রাত 11টার ভিতরেই চট্টগ্রামের ইপিআর হেডকোয়ার্টার ছেড়ে পাহাড়ে জঙ্গলে চলে যাই। সুতরাং শেখ মুজিবুর রহমান কোনো মেসেজ দেননি, যেটা উনি যেটা বলেছেন ওটা অসত্য ভাষণ।
তিনি নিজেকে ক্রেডিট দেওয়ার জন্য ওই কথাগুলো বলেছেন যে আমি 71 সালের আগেই ওখানে যে ট্রেনিং ক্যাম্প হবে, কোথায় এরা থাকবে, মুক্তিযোদ্ধার কোথায় থাকবে, সব ব্যবস্থা করে রেখেছিলাম, ওটা তাজউদ্দিন বলছেন, এটা সত্য না। এবং মেজর রফিকের এই বক্তব্যে আমরা জানতে পারি যে এই বক্তব্য সত্য না। শেষ লাইনটা হচ্ছে এখানে এই, উনি যখন জেলখানায় ছিলেন পাকিস্তানে, বলা হয় যে উনি তখনও বাংলাদেশ, উনি তখন খবরের কাগজ রেডিও টেলিভিশন পাননি 9 মাস। উনি জানতেনও না যুদ্ধে দেশ স্বাধীন হয়ে গেছে। তখন পাকিস্তান আর্মির একজন, পাকিস্তান পুলিশের একজন এসপি লেভেলের, ডিএসপি লেভেলের অফিসার আনার খান, রাজা আনার খান নামে একজন লোককে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানের বাবুর্চি এবং ভ্যালে, তার প্রাইভেট সার্ভেন্টের মতো ছদ্মবেশে একজনকে দিয়েছেন, যিনি শেখ মুজিবুর রহমান এক রুমে ঘুমাতেন, উনি পাশের রুমে শেখ মুজিবুর রহমানের জন্য রাস্তা বানাতেন, রান্না করতেন, তাকে সঙ্গ দিতেন। এই আনার খান ছাড়া শেখ মুজিবুর রহমানের 9 মাস কারোর সঙ্গে ওখানে আর মানে খুব বেশি কথাবার্তা হয়নি। উনি একটু বিকালে বেড়াতে যেতেন, ওই হাঁটতে যেতেন, আবার রাত্রের বেলা ঘরে ঢুকতেন। আনার খান তার সহযোগী। আনার খান বলছেন যে একদিন ওই জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করতে আসলেন। উনি তখন জেলখানায়, জানুয়ারি মাসের প্রথম দিকে 1972 সালে। ভুট্টো এসে বলতেন যে পূর্ব পাকিস্তান তো ভারতীয়রা দখল করে ফেলেছে, এখন মানে স্বাধীন হয়ে গেছে, পূর্ব পাকিস্তান দখল করে ফেলেছে, আর আমি এখন পাকিস্তানের প্রেসিডেন্ট এবং চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। তো আনার খানের বক্তব্য, যেটা ভিডিওতে আছে, আমি ওই লিঙ্ক গুলো সাইড করেছি। আনার খান বলছেন শেখ মুজিবুর রহমান রেগে গেলেন যে তুমি কি করে হও, পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার কথা আমার, আমি মেজরিটি আমার হাতে, তুমি কি করে পাকিস্তানের প্রেসিডেন্ট হও। তার মানে শেখ মুজিবুর রহমান মনে করতেন একটা নেগোসিয়েশন হবে, নেগোসিয়েটেড পিস হবে। এই যে হত্যাকাণ্ড ঘটেছে, এত লোক মরেছে, ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধে পাকিস্তান হেরে গিয়ে আত্মসমর্পণ করেছে, মুজিবুর রহমান কিছুই জানতেন না। কিন্তু না জানা সত্ত্বেও উনি তখনও পাকিস্তানের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা পোষণ করতেন, এবং এজন্য কিন্তু আমি তাকে দোষারোপ করতে পারি না, কেননা উনি জানতেন সেসেশনের মূল্য কতটা। তখন নাইজেরিয়ার বায়াফ্রা নামে একটা অঞ্চল, নাইজেরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে ওই যে বায়াফ্রা নামে একটা জায়গায় তারা সেসেশন করেছিল। 67 সাল থেকে 72 সাল পর্যন্ত লক্ষ লক্ষ লোক না খেয়ে মরেছে, এবং বায়াফ্রার যারা বিদ্রোহী ছিল তাদেরকে নাইজেরিয়ান সেনাবাহিনী একেবারে হত্যা করে শেষ করে দিয়েছে, এবং জাতিসংঘ থেকে শুরু করে কেউ সেখানে হস্তক্ষেপ করেনি। শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে আরেকটা বায়াফ্রা বানাতে চান নাই। এটা তার দূরদর্শিতা, এটা তার দেশপ্রেম, এটা তার প্র্যাগম্যাটিজম। এবং তিনি জানতেন ভারত আমাদের কোনোদিন সাহায্য করবে না। ইন্দিরা গান্ধীর সঙ্গে তার যোগাযোগ থাকলে হয়তো অন্য ব্যাপার হতো, কিন্তু ভারতকে সাহায্য করেছে ভারতের স্বার্থেই যে বাংলাদেশ তৈরি করা হবে, এই প্ল্যানটা ভারত জানতো, সিরাজুল আলম খান জানতেন, তাজউদ্দিন আহমদ জানতেন। শেখ মুজিবুর রহমানের সঙ্গে এই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি। তার আন্ডারস্ট্যান্ডিং ছিল হিয়া খানের সঙ্গে, হিয়া খান প্রেসিডেন্ট হবেন, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। এটা আমি স্যার একটু বিষয় বলি, অলরেডি প্রায় 2 ঘন্টা আলোচনা চলছে, শেষ। আমার মনে হয় যে স্যার এই বিষয়টা নিয়ে আমরা আরেকটা পর্ব আমরা করতে পারি, কারণ বেশ কিছু অমীমাংসিত বিষয় আছে। যেমন এই যে 25শে মার্চে 7ই মার্চে জয় পাকিস্তান বলে তিনি শেষ করলেন, তিনি আলোচনা চালিয়ে গেলেন। আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে 7ই মার্চ হচ্ছে স্বাধীনতা ঘোষণার একটা গ্রিন সিগন্যাল, স্বাধীনতার গ্রিন সিগন্যাল। পাশাপাশি 25শে মার্চ রাতে তিনি যদি স্বাধীনতার ঘোষণা করতেন, তিনি বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে পৃথিবীর বুকে চিহ্নিত হয়ে যেতেন, যেটি আপনি বলছেন। কিন্তু এদিকে জিয়াউর রহমান সাহেব কিন্তু ওদিকে স্বাধীনতা ঘোষণা করলেন 27 তারিখ। তো এই বিষয়গুলো আপনি বলছেন যে 1963 সালে নেহেরু বাংলাদেশকে বিভক্ত করার ব্যাপারে বা স্বাধীনতার ব্যাপারে সহযোগিতা করতে রাজি ছিলেন না। তো কোন গ্রাউন্ডে ভারত আবার বাংলাদেশের এই যুদ্ধের সঙ্গে যুক্ত হলো, এগুলোকে আপনার বইতে আছে কিনা? না, এত বিশদ আলোচনা নেই, ব্যাপারটা স্ট্র্যাটেজিক ব্যাপার। যেটা আমি বলেছি, ভারত বাংলাদেশ বানানোর পেছনে কোল্ড ওয়ার কাজ করেছে। রাশিয়া চাচ্ছে বাংলাদেশ পাকিস্তানকে ভেঙে দুর্বল করা। 47 সাল থেকে, যেটা আমি গত লেকচারে বলেছি, সোভিয়েত ইউনিয়ন পাকিস্তান মেনে নেয়নি,
ডে ওয়ান থেকে, যে এখানে পাকিস্তান নামে একটা রাষ্ট্র হলে ভারতের জন্য একটা প্রবলেম হবে এবং ভারত আমাদের অ্যালাই। আমেরিকা চাচ্ছে না পাকিস্তান দুর্বল হোক। সুতরাং রাশিয়া এবং আমেরিকান দ্বন্দ্বটা কিন্তু বাংলাদেশে সৃষ্টি হওয়া বা না হওয়ার ব্যাপারে একটা রোল প্লে করেছে, যেখানে আমেরিকানরা হেরে যায়, রাশিয়া ভারতের সহায়তায় এখানে সাকসেসফুল হয়। ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহরু পিতা এবং কন্যা হলেও দুজনের পার্সোনালিটি ভিন্ন ধরনের ছিল। ইন্দিরা গান্ধীর যে সিদ্ধান্ত, যেটা তার ক্যাবিনেটের অনেকে বলেছে যে আপনি এটা খুব অন্যায় কাজ করবেন, এটা করলে আমাদের বিপদ হবে, চীন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইন্দিরা গান্ধী সাহস করে যেটা করেছেন, নেহেরু সেই সাহস ছিল না। নেহেরু যদিও চাইতেন পাকিস্তান ভাঙুক, কিন্তু নেহেরু ওই সাহস ছিল না যেটা ইন্দিরা গান্ধীর ছিল, যে জন্য ইন্দিরা গান্ধীকে বলা হয় only man in the party, only man in her government. একমাত্র পুরুষ হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ওয়াজ এ ডিসাইসিভ ফ্যাক্টর, নট শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান ওই সময় পাকিস্তান ভাঙা উনি জানতেন যে পাকিস্তান ভাঙলেই আমেরিকা আমাদেরকে, ও আমেরিকান অ্যাম্বাসেডারকে উনি বলেছিলেন 28শে ফেব্রুয়ারি, খুব মজার কথা, ওরা আমি আমার বইতে বলেছি, 28শে ফেব্রুয়ারি 1971 শেখ মুজিবুর রহমান বলেছিলেন পাকিস্তানেরা যেরকম ধানাই পানাই করছে, আমার তো মনে হয় না তারা আমাদের স্বায়ত্ত শাসন দেবে। আমরা যদি স্বাধীনতা ঘোষণা করি, তোমরা কি আমাদের সঙ্গে থাকবে? আমেরিকান অ্যাম্বাসেডার ফারল্যান্ড বললেন, নেভার নেভার এভার থিঙ্ক অফ দ্যাট। তোমরা যদি ওটা করো, তোমাদেরকে আমরা অ্যাবান্ডন করব। আমি চাই তুমি এবং এহিয়া খান একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসে পাকিস্তান এক রাখো। আমেরিকা চিন্তা করেছে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা চিন্তা করেছে পাকিস্তান ভেঙে গেলে পাকিস্তানটা শক্তিশালী একটা অ্যান্টিডোট টু ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য একটা একটা বাধা। সুতরাং এবং তারা সিয়াটো সেন্টো, এই যে মানে থাইল্যান্ড থেকে শুরু করে ফিলিপিন্স, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এরা যে অ্যালায়েন্সের মেম্বার, এর ভেতরে পাকিস্তানও সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। পাকিস্তানটা শক্তিশালী দেশ সাউথ এশিয়াতে। তখন পাকিস্তান ভাঙার ঘোর বিরোধী ছিল আমেরিকা, বিলাত, জার্মানি, ফ্রান্স। এরা কেউই সমর্থন করতো না, জনগণ করতো, সরকার করতো না। সুতরাং শেখ মুজিবুর রহমান এখানে বুঝতে পেরেছেন খেলাটা, যে আমেরিকান অ্যাম্বাসেডার বলেছে হবে না, সুতরাং আমি আর ওইদিকে যাব না, আমি শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। এবং এটা কিন্তু তাজউদ্দিন আহমদ এবং সিরাজুল আলম খান এবং তার যে নিউক্লিয়াস ছিল, বামপন্থী যারা ছিল, তারা এটা কোনোদিনও মেনে নেয়নি। তাদের সঙ্গে ভারতের দহরম মহরম ছিল। তারা সোভিয়েত পন্থী মনি সিং, সোভিয়েত পন্থী ন্যাশনাল আওয়ামী পার্টি, এবং যারা পরে কমিউনিস্ট পার্টি করলো, এবং যারা একসময় কমিউনিস্ট পার্টি ব্যান্ড ছিল পাকিস্তানে, এবং এরা সবসময় চাইছে বাংলাদেশটাকে আলাদা করে, পশ্চিম পাকিস্তানকে আলাদা করে দেওয়া। এবং এদের একটা অংশ বাংলাদেশও বিশ্বাস করে না, দে বিলিভ ইন গ্রেটার ইন্ডিয়া। যেটা আপনি আওয়ামী লীগের একটা বামপন্থী যে গ্রুপটা আছে, তাদের যে মস্কোপন্থী যারা বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু মনে প্রাণে 47কেও অ্যাকসেপ্ট করেনি, 71কেও অ্যাকসেপ্ট করে। তারা চাচ্ছে বৃহত্তর ভারত। শেখ মুজিবুর রহমান পাকিস্তান আন্দোলন করেছেন, জিন্না সাহেব মারা যাওয়ার পরে বাচ্চার মতো কান্নাকাটি করেছেন, সেটা তার আত্মজীবনীতেই আছে। উনি মনে পাকিস্তানে গিয়েও কিন্তু উনি পাকিস্তানের কথাই বলেছেন। তার ট্রাইব্যুনালে যখন বিচার হয়, তার ওই যে কাউন্সিলর ছিলেন, তার একে ব্রোহি ছিলেন তার উকিল, একে ব্রোহি কি বলেছেন, যে এই ট্রাইব্যুনালে বিচার করলে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান ভাঙার জন্য কোনোভাবেই দায়ী করা যাবে না। আমি শেষ সেন্টেন্সটা বলছি, 1978 সালে যখন এহিয়া খানকে যখন ছাড়া হলো, মে মাসে 1978 সালের মে মাসে এহিয়া খানকে যখন জিয়াউল হক সরকার জেল থেকে মুক্তি দিল, তখন উনি লাহোর হাইকোর্টে একটা এফিডেভিট দিলেন। এই যে 71 সালের ঘটনার উপরে তার রিফ্লেকশন, উনি বলছেন ভুট্টো not মুজিব was responsible for the secession of Pakistan. উনি ভুট্টোকে দায়ী করছেন এই, এবং বলছেন যে মুজিবুর রহমান কখনো পাকিস্তান ভাঙতে চাননি। এবং এহিয়া খানের সঙ্গে যখন শেখ মুজিবুর রহমানের আলাপ হচ্ছে, এহিয়া খান যখন আসলেন ঢাকাতে 15ই মার্চ, এই 15ই মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত যে আলোচনা হচ্ছে, শেখ মুজিবুর রহমানকে 24শে মার্চ এক জার্নালিস্ট জিজ্ঞাসা করলো যে আপনাদের এহিয়া খানের সঙ্গে যে আলাপ করছেন সেটা কি উন্নতি হচ্ছে? উনি ওই জার্নালিস্টের উপর রেগে গিয়ে বলছেন, ইংরেজিতেই বলছেন, যে যদি কোনো
আলোচনা যদি কোনো ফলই না হয়, আলোচনা যদি উন্নতি না হয়, তাহলে আমরা এই 7-8 দিন কি ভেরান্ডা পাচ্ছি? নিশ্চয়ই একটা আলোচনায় একটা উন্নতি হয়েছে এবং আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসছি। কিন্তু এই এখানেরও হাত পা বাঁধা, ভুট্টো এবং তার জেনারেলরা কোনোদিনও চাইতো না, টিক্কা খান কোনোদিনও চায়নি যে পাকিস্তান এক থাকুক। তারা একটা মক যুদ্ধ চেয়েছে যাতে পশ্চিম পাকিস্তানের জনগণকে তারা বলতে পারে যে আমরা কি করব, ভারত আমাদের পুরো পাকিস্তান দখল করে ফেলেছে। শ্যামও রাখা হলো, কুলও রাখা হলো। তারা জানতো পূর্ব পাকিস্তান এক থাকলে এই আজকে মুজিবুর রহমান, আরেকদিন আরেক রহমান বাঙালি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, পশ্চিম পাকিস্তানের শোষণ করছে এটা বন্ধ হয়ে যাবে। সুতরাং পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের ব্যুরোক্রেসি, পাকিস্তানের রাজনীতিবিদদের একটা অংশ চাইতো না যে দুই পাকিস্তান এক থাকুক। শেখ মুজিবুর রহমান এবং ইয়াহিয়া খান চেষ্টা করেছেন, তারা রাখতে পারেননি। এটাই হচ্ছে মোদ্দা কথা। আমেরিকা চেষ্টা করেছে, পারেনি। সোভিয়েত ইউনিয়নের জয় হয়েছে, ইন্দিরা গান্ধীর জয় হয়েছে এবং বাংলাদেশ পন্থী যারা ছিলেন তাদের জয় হয়েছে। শেখ মুজিবুর রহমান এবং ইয়াহিয়া খান এই দুইজন সেখানে পরাজিত হয়েছে। স্যার, আমি একটা আপনার জাস্ট 2 মিনিটে একটু যদি ছোট্ট একটু ব্যাখ্যা দেন। আপনি মাওলানা ভাসানীকে বলছেন ওভাররেটেড পলিটিশিয়ান। তো মাওলানা ভাসানীর অনুসারীদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, তাকে যেখানে বলা হয় যে অ্যামং দ্য ফাউন্ডিং ফাদার্স অফ বাংলাদেশ, হি ইজ ওয়ান অফ দেম, দেখেন তাকে আপনি ওভাররেটেড পলিটিশিয়ান কেন বলছেন? ওভাররেটেড বলছি, উনি ইররেসপন্সিবল কথাবার্তা বলতেন। এই যে জ্বালাও পোড়াও করে যে গ্রামে গঞ্জে যে 200 লোককে মেরে ফেলা হলো, এটাতে অ্যানার্কি সৃষ্টি করা এবং ওটাকে একটা ভায়োলেন্স দরকার হয়। ফ্রেঞ্চ রেভলিউশনে ভায়োলেন্স হয়েছে, পরে কন্ট্রোল করতে পারেনি, পরে নেপোলিয়নকে হস্তক্ষেপ করতে হলো। লেনিন ভায়োলেন্স করেছেন, কিন্তু ভায়োলেন্সকে উনি নিয়ন্ত্রণে রাখতে পারতেন। মৌলানা ভাসানীর সেই নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল না। তিনি ছিলেন একটা অ্যানার্কিস্ট, যেটা করে দেই পরে দেখা যাবে কি হয় না। শেখ মুজিবুর রহমানের ওই হটকারিতা ছিল না, এটা যে করব তারপর তোরা আমাকে ধরবে তখন কি করবো, এটা বলতেন শেখ মুজিবুর রহমান। মৌলানা ভাসানী জোশ আসলো, বলে দিলাম খামোশ, এই হাট করে ডিক্লার করলাম ওয়ালাইকুম আসসালাম পাকিস্তান। তারপরে কি তোমার ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার। শেখ মৌলানা ভাসানী ছিলেন ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার। ভাসানী পণ্ডিত সমর্থকরা আমাকে যতই তুলনা করুক, গালাগালি করুক, আমি ভাই ওই যে মৌলানা ভাসানী, আরজ আলী মাতব্বর, এই ধরনের রাস্টিসিটিকে আমি গ্লোরিফাই করি না। শেখ মুজিবুর রহমান সরওয়ার্দী দ্বারা ট্রেন্ড একজন প্রফেশনাল পলিটিশিয়ান। ফজলুল হক এবং সরওয়ার্দীর কাছ থেকে তিনি রাজনীতি শিখেছেন, ভাসানীর কাছ থেকে উনি অ্যানার্কি শিখেছেন। ভাসানী কোন কনস্ট্রাকটিভ যে ভোটের আগে ভাত চাই, তারপরে কি দিলা, ভোটে না গিয়ে কি হলো, জ্বালাও পোড়াও, গোল টেবিল বৈঠকে গেলাম না। উনি যদি নির্বাচন করতেন তাহলে তো আওয়ামী লীগ, ন্যাপ সবাই মিলে এক আসন ভাগাভাগি হতো, শেখ মুজিবুর রহমানও ওদের সঙ্গে আপোষ করতেন, পাকিস্তান হয়তো টিকে যেত। এবং যেটা মৌলানা ভাসানী তো পাকিস্তান ভেঙে ফেলো বলেননি, উনি ওয়ালাইকুম আসসালাম বলেছেন। আবার 65 সালে যুদ্ধের সময় উনি পাকিস্তানের ফ্রন্টে গিয়ে পাকিস্তানের সৈন্যদের খুব উৎসাহ দিয়েছেন, পাকিস্তানের কথাবার্তা বলেছেন। বক্তৃতাতে ইলেকশন প্রজেকশন মিটিং এও যে রেডিওতে বক্তৃতা দিয়েছেন 1970 সালের ডিসেম্বর মাসে, নভেম্বর ডিসেম্বরে, তখনও তিনি এক পাকিস্তানের কথাই বলেছেন। তো উনি একদিকে এক কথা বলেন, আরেকদিন আরেক কথা বলেন। উনি এই শেখ মুজিবুর রহমানের সঙ্গেও ছিলেন, আবার সঙ্গে থাকছেন না। উনি জিয়াউর রহমানকে সমর্থন করলেন, আরো কিছুদিন বাঁচলে উনি জিয়াউর রহমানের বিরুদ্ধেও যেতেন। ভাসানীর কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট। শেখ মুজিবুর রহমান 71 সালের 16 ডিসেম্বর পর্যন্ত বা 10ই জানুয়ারি পর্যন্ত আমি বলবো কনসিস্টেন্টলি কনসিস্টেন্ট। তার মধ্যে কনসিস্টেন্সি ছিল, একাগ্রতা ছিল, বুদ্ধি কিছুটা ছিল, যেটা উনি বহিঃপ্রকাশ করেছেন। পরে উনি মিথ্যাচার করেছেন, বাগাড়ম্বর করেছেন, শাসনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। উনি একা দায়ী না, তার শাসনে ব্যর্থতার জন্য এ রহমান সোবহানরাও দায়ী, যারা সমাজতন্ত্র করে তাকে মিসলিড করল। কিন্তু আমি 1971 সালে শেখ মুজিবুর রহমানকে আমি স্যালুট করি, এবং তাকে জাতির পিতা বলা যাবে কিনা। মোহাম্মদ আলী জিন্নাহ, শেষ কথা, মোহাম্মদ আলী জিন্নাহ 46 সালে যখন ক্যাবিনেট মিশন আসলো, উনি মেনে নিলেন যে ঠিক আছে আমরা পাকিস্তান করব না, আমরা পুরো ভারতটাকে 3টা গ্রুপ হবে, গ্রুপ এ তে থাকবে যেটা এখন ভারত, গ্রুপ বি হচ্ছে যেটা এখন পাকিস্তান, গ্রুপ সি হবে পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, স্বায়ত্তশাসিত হবে, আলাদা রাষ্ট্র হবে না, ভারত এক থাকবে।
পরে যখন নেহেরু বললে যে না আমি ক্যাবিনেট প্রেশার মানি না বিভিন্ন কারণে, তখন জিন্নাহ বললেন ডাইরেক্ট অ্যাকশন 16 অগাস্ট 1946। তার আগ পর্যন্ত তো জিন্নাহ পাকিস্তান কম্প্রোমাইজ করতে রাজি হলেন। শেখ সাহেবও কম্প্রোমাইজ করতে চেয়েছেন যে আমাকে প্রধানমন্ত্রী করো, তুমি প্রেসিডেন্ট থাকো, 2 পাকিস্তান এক করবো, 6 দফা ভিত্তিক পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন হবে, তারা এত যে লুটপাট করে নিয়ে গেছে, এখন আমাদের পাওয়ার দিন, আমরা সমতা অর্জন করি, পরে দেখা যাবে স্বাধীনতা কি হয় না হয়। এদিক দিয়ে শেখ মুজিবুর রহমান was far more pragmatic than মৌলানা আব্দুল হামিদ খান ভাষা। ধন্যবাদ ডক্টর তাজ হাশমি। প্রায় 2 ঘন্টা আপনার অসাধারণ আলোচনা শুনলাম আপনার গ্রন্থের, এবং একটি বিষয় দর্শকদের যারা শুনছেন খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসকে আসলে কখনো পরিবর্তন করা যায় না। আপনি হয়তো সাময়িকভাবে বিকৃত করতে পারেন, আপনি ইতিহাসকে চাপিয়ে দিতে পারেন, আপনি হয়তো আপনার চেহারা পরিবর্তন করে ফেলতে পারবেন সার্জারি করে, কিন্তু ইতিহাস বের হয়ে আসবেই। ইতিহাসকে আপনি যতই চাপান, ইতিহাসের সত্য কোনো না কোনো পর্যায়ে বের হয়ে আসবেই। তো আমি মনে করি ডক্টর তাজ হাশমি নির্মোহ আলোচনা করছেন, নির্মোহভাবেই এই বইটি লিখেছেন। তিনি একজন ইতিহাস নিয়ে তিনি বহু বছর ধরে কাজ করছেন, এবং তার এই গ্রন্থটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আমরা আসলে জি, আমি শেষ কথা বলবো। আমার এই পরবর্তী চ্যাপ্টার 4 শেখ মুজিবুর রহমানের ডিক্লাইন অ্যান্ড ফল, সেখানে শেখ মুজিবুর রহমানকে আমি যেভাবে তার বিভিন্ন হঠকারিতা কাজ, শেখ সিরাজ শিকদারকে হত্যা করে বলা, কোথায় সিরাজ শিকদার যে ক্রিটিসিজম গুলো করেছি, ওগুলো দেখলে আবার মনে করবেন আমি তো কট্টর মুজিব বিরোধী। আবার আজকের বক্তৃতা দেখলে দেখবেন আমি কট্টর মুজিব সমর্থক। স্যার, ইতিহাসের সত্যটা তুলে আনাই হচ্ছে কথা। কে কি মনে করলো এটা নিয়ে তো কিছু বলার নাই। এবং অ্যাকচুয়ালি স্যার বলা চলে যে আজকে পর্যন্ত তো আমরা 50 বছরের সূচনা তো হলো এই 71 থেকেই অ্যাকচুয়ালি। তো আমরা এতদিন পর্যন্ত প্রি হিস্ট্রি গুলোতেই ছিলাম মানুষের দর্শকদের বোঝার সুবিধার জন্য। তো দর্শক, আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। ডক্টর তাজ হাশমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে ইনশাআল্লাহ আপনার সাথে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে এই আলোচনাটি শোনার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করব এই আলোচনাটি শেয়ার করুন আপনাদের ফেসবুকে, যেন এটি আরো অনেক মানুষের কাছে পৌঁছায়, কারণ আমরা সত্য ইতিহাস তুলে ধরতে চাই আমাদের আগামী প্রজন্মের জন্য। এবং মিডিয়া এবং সাংবাদিক হিসেবে যে সামাজিক দায়িত্বের অংশ হিসেবেই আমরা এখানে বিভিন্ন গ্রন্থের আলোচনা তুলে ধরার শুরু করেছি, যেন সত্য ইতিহাস, সত্য বিষয় আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্ম জানতে পারে। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, একটি ঐতিহাসিক লাইভ টক শো দেখে আসলাম। কেমন ছিল শেখ মুজিবের শাসন আমল? আপনারা জানেন যে শেখ মুজিবের শাসন আমলে শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়, কারণ তার শাসনকে অনেকে মেনে নিতে চাচ্ছিল না, বা তিনি যেভাবে স্বৈরাচারী শাসন শুরু করেছিল, যার কারণে তাকে এই অবস্থা করার বাধ্য ছিল তখনকার সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর হাতেই তিনি খুন হয়। এবং নির্মম একটি ইতিহাস আমরা জানতে পারি যে শেখ মুজিবের কপালে কি হয়েছিল। প্রিয় দর্শক, শেখ মুজিবের শাসন কাল নিয়ে কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত জ্ঞানী ব্যক্তিত্ব, সাহসী সাংবাদিক, নির্যাতিত সাংবাদিক ডক্টর কনক সরোয়ার। কথা বললেন লেখক, গবেষক এবং অত্যন্ত বুদ্ধিমাত্রার একটি লোক, জ্ঞানী ব্যক্তিত্ব ডক্টর তাজ হাশমি। দর্শক, ভিডিওটি পুনঃপ্রচার করা হয়েছে, ঐতিহাসিক ভিডিও। এই ভিডিওগুলো দেখা উচিত, এবং তারা যে আলোচনাটি করেছে, দুজন অসম্মানিত ব্যক্তি, এই বিষয়গুলো এবং ইতিহাস সম্পর্কে আমাদের জানা উচিত, যার কারণে ভিডিওটি পুনঃপ্রচার করা হয়েছে। আপনারা যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।